ওয়েলকাম ইউ অল। দেখো, আমি বলেছিলাম যে কংক্রিট টেকনোলজির একটা সিঙ্গেল লেকচারের মধ্যে পুরো সাবজেক্টটা কভার করব। কংক্রিট টেকনোলজির এটা লেকচার। সব কিছু ইম্পর্টেন্ট যা কংক্রিট টেকনোলজি থেকে পড়া দরকার এই মুহূর্তে সমস্ত কিছু আছে। তার আগে দেখো, দেখে নেব ইন্ট্রোডাক্টরিতে আমরা কি কি প্রোভাইড করি। ভিডিও ক্র্যাশ কোর্স আর রিডেবল বুক ওয়েবসাইটে চলে আসবে আর অ্যাপে চলে আসবে নেক্সট মান্থে। ইন্টারভিউ গাইডেন্সও প্রোভাইড করা হবে, টেস্ট সিরিজও থাকবে সেখানে। ইউটিউব লেকচার আর প্রোভাইড করা হচ্ছে অলরেডি, হার্ড কপি বইও প্রোভাইড করছি আমরা। দেখো, এই বইগুলোর হার্ড কপি পাওয়া যাচ্ছে, ম্যারাথন বুকগুলো অনেকেই নিচ্ছে এবং অনেকে বলছে স্যার ভালো কন্টেন্ট আছে, এগুলো দেখতে পারো। দেখো, আমরা হচ্ছে কংক্রিট স্টার্ট করব। কংক্রিটে দেখো কিছু জেনারেল ইনফরমেশন আমার দরকার। এর কিছুদিন আগে একজন আমাকে জিজ্ঞাসা করছিল কংক্রিট স্যার কম্পোজিট হবে কি হেটেরোজিনিয়াস হবে। হেটেরোজিনিয়াস হবে। দেখো, কংক্রিট যখনই একাধিক কিছু যুক্ত হয়ে একটা কিছু তৈরি হবে তখন সেটাকে কম্পোজিট বলা হয়। এবার কম্পোজিটের মধ্যে হেটারোজিনিয়াস হতে পারে, হোমোজিনিয়াস হতে পারে। কংক্রিট কিন্তু হেটারোজিনিয়াস মিক্সচার। আর কংক্রিট কি হয়, ব্রিটেল ইন নেচার হয়, ব্রিটেল ইন নেচার। জিরো ফ্যাটিক স্ট্রেংথ জিরো হয়। কংক্রিট কি হয়, উইক ইন টেনশন আর স্ট্রং ইন কম্প্রেশন। টেনশনে কিন্তু উইক হয়, কম্প্রেশনে স্ট্রং হয়। আর টেনসাইল স্ট্রেংথ কত হয়, 10 to 15% হয়, কম্প্রেসিভ স্ট্রেংথে 10 to 15% হয়। এটা হচ্ছে মনে রাখতে হবে। পিসিসির ডেন্সিটি তোমরা জানো, 2400 কেজি পার এমকিউ। আর আরসিসি যখন স্টিল ইউজ হয় সেটা 2500 কেজি পার এমকিউ হয়। শ্রিঙ্কেজ অফ অর্ডিনারি কংক্রিট কি হয়, 0.3 to 0.6 mm পার মিনিট। এটা মনে রাখতে হবে। স্পেসিফিক হিট অফ কংক্রিট 840 থেকে 1170 হয় জুল পার কেজি পার ডিগ্রি সি। রেঞ্জ অফ ডিফিউসিভিটি অফ কংক্রিট ইজ বিটুইন, এগুলো না মনে রাখলেও হবে। থার্মাল এক্সপানশনটা মনে রাখো। আর হচ্ছে পয়জন রেশিও কংক্রিটের 0.15 to 2, এটা ইম্পর্টেন্ট। আর মডিউলাস অফ ইলাস্টিসিটি তোমরা জানো, আগের যে পুরানো কোডে ছিল 5700 রুট এফসিকে আর এখনের জন্য 5000 রুট এফসিকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ছোট অঙ্ক পড়ে এখান থেকে, 1 নম্বরের অঙ্ক আসে এখান থেকে ছোট। একটা 1 নম্বর না, এখানে 2 নম্বরের মার্কস থাকে এমএসসিতে আমাদের। দেখো, এই এই ডেটাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এরপরে দেখো কি আসছে। দেখো, কংক্রিটের মধ্যে ইনগ্রিডিয়েন্ট কি হয়। মর্টার তোমরা সবাই জানো, সিমেন্ট ইউজ করি আর ফাইন এগ্রিগেট ইউজ করি, তার সাথে জল। আর কংক্রিট হলে কি হয়, যদি পিসিসি হয় সিমেন্ট হবে, স্যান্ড হবে, স্টোন চিপ হবে, ওয়াটার অ্যাডমিক্সচার যদি ইউজ করি আমরা থাকবে। আর আরসিসিতে কি হয়, পিসিসির যা থাকবে তার সাথে স্টিল থাকে। এটা হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্ট, এগুলো সবাই জানো তোমরা, এটা নিয়ে আর বেশি কিছু করছি না। দেখো, এর মধ্যে দেখো রোলগুলো দেখে নাও। সিমেন্ট আমাদের কি ম্যাট্রিক্স বা বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে ইউজ করা হয়। ফাইন এগ্রিগেটকে ফিলার আর অ্যাডাল্টেন্ট হিসাবে ইউজ করি। কোর্স এগ্রিগেট দেখো ইনার্ট মেটেরিয়াল হয়। ম্যাক্সিমাম ভলিউম কি কোর্স এগ্রিগেট আমাদের করে অ্যাচিভ, কোর্স এগ্রিগেট দ্বারা অ্যাচিভ করা হয় কংক্রিটের মধ্যে ম্যাক্সিমাম ভলিউম 40 থেকে 50% থাকে। দেখো, সিমেন্ট কত 10 থেকে 15%, ফাইন এগ্রিগেট অ্যাপ্রক্স 30%, কোর্স এগ্রিগেট দেখো 40 থেকে 50%, 70 থেকে 80% টোটাল এগ্রিগেটই থাকে। আর হচ্ছে ওয়াটার কি করা হয়, মিক্সিং এর জন্য কাজে লাগে, লুব্রিকেশনের জন্য আর হিট অফ হাইড্রেশন রিয়াকশনে কাজে লাগে। ওয়াটার সিমেন্ট রেশিও আমরা 0.4 থেকে 0.6 ইন জেনারেল ইউজ করে থাকি। আর অ্যাডমিক্সার কি, আমাদের প্রপার্টিটাকে এনহ্যান্স করার জন্য আমরা কি অ্যাডমিক্সার ইউজ করি। সেটিং টাইম কখনো ইনক্রিজ করতে হয়, কখনো ডিক্রিজ করা, তাড়াতাড়ি সেট হওয়ার জন্য রিটার্ডার ইউজ করি। যদি আমরা রিটার্ডার স্লো সেটিং মানে সেটিং টাইমটাকে আমরা বাড়াই, আর কখনো হচ্ছে অ্যাক্সিলারেটর ইউজ করি, তখন কিন্তু সেটিং টাইমটাকে আমরা কমাই। এটা কি হয়, সিমেন্টের ওয়েটের 1% ইউজ করি। আইএস কোড সবাই তোমরা জানো, ওপিসির আইএস 269 এখন 3টে ওপিসির গ্রেডই আছে 2015 মধ্যে। আর ফাইন এগ্রিগেটের জন্য আইএস 383 ইউজ করি। কোর্স এগ্রিগেটের টেস্টগুলো দেখো 2386 আছে। জলের জন্য আমরা আইএস 456 ইউজ করি। আর অ্যাডমিক্সারের জন্য আইএস 9103 ইউজ করি। এই আইএস কোডগুলো দেখে রেখো। আইএস কোড জিজ্ঞাসা করেও কিন্তু কোশ্চেন আসে, বলে দিলাম, এখান থেকে আসতে পারে কোশ্চেন। দেখো, তারপরে দেখো ক্লাসিফিকেশন যদি আমরা করি, বাইন্ডিং মেটেরিয়ালের রেসপেক্টে যদি ক্লাসিফিকেশন করি, বাইন্ডিং মেটেরিয়াল ডিফারেন্ট বাইন্ডিং মেটেরিয়াল ইউজ করে আমরা যখন কংক্রিট বানাই, যেমন দেখো লাইম কংক্রিট
হয়, জিপসাম কংক্রিট হয়, সিমেন্ট কংক্রিট হয়, মাড কংক্রিট হয়। এটা 4টে বাইন্ডিং মেটেরিয়ালের রেসপেক্টে ক্লাসিফিকেশন। এরপরে যদি বাল্ক ডেনসিটির বেসিসে দেখি, এক্সট্রা লাইট ওয়েট কংক্রিট কখন বলে? যখন 500 কেজি পার এমকিউ এর থেকে বাল্ক ডেনসিটি কম হবে তখন তাকে এক্সট্রা লাইট ওয়েট বলে। দেখো 500 থেকে 1800 হলে লাইট ওয়েট বলে। এটা কিন্তু পড়েছে পরীক্ষায় লাইট ওয়েটের। 500 থেকে 1800 চুজ করতে হবে। ডেন্স ডেন্স ওয়েট কখন হবে? 500 থেকে, আচ্ছা এটা একটু ভুল আছে, এইখানে হচ্ছে টাইপিং মিস্টেক হয়ে গেছে। এটা 1800 থেকে 2500 হবে। 1800 থেকে 2500 হবে, এটা একটু দেখে নিও, ঠিক করে নিও। আর সুপার হেভি হলে 2500 থেকে বেশি হলে সুপার হেভি। আর দেখো গ্রেড অফ কংক্রিটের বেসিসে লো স্ট্রেংথ কখন বলে? যখন 20 এমপিএ থেকে 20 বা নিউটন পার এমএম স্কোয়ারের থেকে কম স্ট্রেংথ হবে তখন তাকে বলে লো স্ট্রেংথ। 20 থেকে 40 হলে সেটা মিডিয়াম, আর 40 থেকে বেশি হলে সেখানে হাই স্ট্রেংথ হবে। এবার যদি পার্সপেক্টিভ স্পেসিফিকেশনের বেসিসে দেখি, তখন দেখো নমিনাল মিক্স কখন হয়? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নমিনাল মিক্স M20 বা লোয়ার গ্রেডের জন্য নমিনাল মিক্স হয়, আর M20 বা উপরের জন্য কিন্তু ডিজাইন মিক্স হয়। এই নমিনাল মিক্সের রেশিওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো M5 যখন 5 বলবে সেটা হচ্ছে 1:5 হবে। এই 5টা মনে রাখবে, 1:5:10। এখানে মনে রাখবে 1:n:2n রেশিওতে রেশিওগুলো থাকে। ঠিক আছে, ফাইন এগ্রিগেট যদি n হয়, কোর্স এগ্রিগেট 2n হবে, আর সিমেন্টটাকে 1 রাখা হয় রেশিওর। তো M5 মানে মাঝে 5 হবে ফাইন এগ্রিগেট, 1:5:10। 7.5 মানে 1:4:8। M10 হচ্ছে 1:3:6। যে কোনো একটা মনে রেখে তুমি ব্যাকে যেতে পারো। 115 মানে 1:2:4, M20 মানে 1:1.5:3, আর M25 1:1:2। আর ডিজাইন মিক্স অ্যাবাভ M20 হলে ডিজাইন মিক্স, মানে 25 থেকে আমাদের ডিজাইন মিক্স করি। এটা কিন্তু মনে রাখবে, এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসতেই পারে এমসিকিউ এ। দেখো তারপর প্লেসিং অফ কংক্রিট, যদি সাইটে একদম কাস্টিং করি তাহলে কাস্টেড সাইট যদি করি তাহলে ইনস্টু কংক্রিট, আর যদি আগে থেকে ফ্যাক্টরির মধ্যে কাস্টেড করে নিয়ে যাই তাহলে সেটা প্রি কাস্ট কংক্রিট বলে। ঠিক আছে, তারপরে দেখো গ্রেড অফ কংক্রিট। গ্রেড অফ কংক্রিট দেখো আগে কিন্তু এটা টেবিল 2 IS 456 এ আছে। আগে কিন্তু ছিল একটু চেঞ্জেস ছিল, এখন কিন্তু একটু চেঞ্জেস হয়েছে। ঠিক আছে, এখানে তখন আগে 377 ছিল, এটা কিন্তু অ্যাপার্টমেন্টে 388 হয়ে গেছে। অর্ডিনারি কংক্রিট কখন? M10 থেকে M20 হচ্ছে অর্ডিনারি কংক্রিট। স্ট্যান্ডার্ড কংক্রিট M25 থেকে M60। হাই স্ট্রেংথ কংক্রিট M65 থেকে M80। এম 10 থেকে 15 এর মধ্যে 3টে গ্রেড পড়ে, আর M25 থেকে 60 হচ্ছে 8টা, আর এর মধ্যেও 8টা। এটা আগে 55 ছিল, এখন সেটা 60 হয়ে গেছে। এটা 80 ছিল, এটা 100 হয়ে গেছে। এটা কিন্তু মনে রাখবে। দেখো মিনিমাম গ্রেড অফ কংক্রিট, এটা অনেক সময় পড়ে, এটাও খুব ইম্পর্টেন্ট। জেনারেল কন্ডিশনে জেনারেল কংক্রিটের ক্ষেত্রে পিসিসির যে মিনিমাম গ্রেড M15, আর আরসিসির যে মিনিমাম গ্রেড অফ কংক্রিট সেটা হচ্ছে M20। এটা কিন্তু সবাই জানো। যদি সি ওয়াটার ইউজ হয় তাহলে M20 হবে পিসিসিতে, আর M30 হবে আরসিসিতে। আর ওয়াটার ট্যাঙ্কের জন্য M20 পিসিসিতে, M30 আরসিসিতে। আর যদি প্রি স্ট্রেসড কংক্রিট হয় M30 হয় পোস্ট টেনশনিং এ, আর M40 হবে প্রি টেনশনিং এ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। দেখো তারপরে আমরা কি আসছি দেখো, তারপরে দেখো কংক্রিটের যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো আমরা ডেসক্রাইব করব। দেখো সিমেন্টটা আমরা অলরেডি বিল্ডিং মেটেরিয়ালের মধ্যে ডেসক্রাইব করে নিয়েছি, সেই জন্য শুধু যে যে সিমেন্টের টাইপগুলো আছে সেটা কোথায় কোথায় ইউজ হয় তার একটা আমি টেবিল বানিয়ে দিয়েছি। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। দেখো IS 269 আমরা জানি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, যেটা জেনারেল কনস্ট্রাকশন, রোড, ব্রিজ, বিল্ডিং এ ইউজ হয়। পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট 1489 পার্ট 1 এ আছে। দেখো হাইড্রোলিক স্ট্রাকচার, মেরিন কনস্ট্রাকশন, সিউয়েজ পাইপ, প্লাস্টারিং এসব ইউজ করি। র্যাপিড হার্ডেনিং সিমেন্ট রোড রিপেয়ারে ইউজ করি, রোড রিপেয়ার ওয়ার্ক, কিন্তু রোড কনস্ট্রাকশনে ইউজ করি না। র্যাপিড হার্ডেনিং সিমেন্ট যদি রোড কনস্ট্রাকশনে হিউজ পরিমাণ কংক্রিট লাগে সেখানে আমরা ইউজ করতে পারবো না, কিন্তু রোড রিপেয়ারিং হলে সেখানে আমরা ইউজ করতে পারবো। কোল্ড ওয়েদার কংক্রিটিং এও ইউজ করা হয়। সালফেট রেজিস্টিং সিমেন্ট দেখো মেরিন স্ট্রাকচার, সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসবে ইউজ করা হয়। লো হিট সিমেন্ট, লো হিট সিমেন্ট এটা হচ্ছে মাস কংক্রিটিং এ ইউজ করা হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। হোয়াইট সিমেন্ট ডেকোরেটিং ওয়ার্কে, আর্কিটেকচারাল যে কোনো ফিনিশিসে ইউজ করা হয়। হাইড্রোফোবিক সিমেন্ট
ওয়াটার রেজিস্ট্যান্ট স্ট্রাকচার। এই হাইড্রোফোবিক সিমেন্ট কিন্তু লং টাইমের জন্য স্টোরেজ করা যায়। অলিক অ্যাসিড থাকে এর মধ্যে, একটা ওয়াটার ফিল্ম এজেন্ট হিসাবে অ্যাক্ট করে, ঠিক আছে, ওয়াটার রেপিলেন্ট এজেন্ট। হাই অ্যালুমিনা সিমেন্ট দেখো, রিফ্র্যাক্টরি কংক্রিট, ফার্নেস এরিয়াতে ইউজ করা হয়। সুপার সালফেটেড সিমেন্ট মেরিন স্ট্রাকচার, ব্রিজ পিয়ার, ইন্ডাস্ট্রিয়াল ফ্লোর। ম্যাসোনারি সিমেন্ট হচ্ছে ম্যাসোনারি ওয়ার্ক, প্লাস্টারিং, ব্রিক ওয়ার্ক। রয়্যাল ওয়েল সিমেন্ট দেখো, অয়েল ওয়েল ড্রিলিং, হাই প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচার জোনে ইউজ করা হয়। এই কয়েকটা যে কটা আমি ইম্পর্টেন্ট বলেছি সেগুলো কিন্তু মনে রেখো। আর একটা জিনিস দেখো, এখানে ক্লজ থেকে IS 456 এর একটা ক্লজে আছে, আমরা যে মিক্স ডিজাইন করি সেখানে ম্যাক্সিমাম সিমেন্ট কন্টেন্ট কিন্তু 450 আমরা ইউজ করতে পারবো, কেজি পার এমকিউএ 450 ইউজ করতে পারবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম সিমেন্ট কন্টেন্ট ইন আরসিসি স্ট্রাকচার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো, আমরা যে জল ওয়াটারটা যেটা কংক্রিটে ইউজ করি তার পিএইচ নট লেস দ্যান 6 হতে হবে। নট লেস দ্যান 6, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমি বলে দিচ্ছি, কংক্রিটের সাথে সাথে কংক্রিটের যে জিনিসগুলো আরসিসির কোডে আছে 456 এর মধ্যে, সেগুলো আমি এইখানেই ডেসক্রাইব করিয়ে দিচ্ছি। এটা কিন্তু আরসিসি IS 456 আর কংক্রিট মিক্স করে বানানো। এটা তোমাদের খুবই হেল্পফুল, তোমরা টাইম দিয়ে দেখো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তবেই কিন্তু আমরা একটা ডেডিকেশন পাই যে আরো কিছু ভিডিও নিয়ে আসার। এত হার্ডওয়ার্ক করা হয়েছে, এত কন্টেন্টে সময় দিয়েছি আমরা, অ্যাটলিস্ট তোমরা সাবস্ক্রাইব করো। আরও কিছু লেকচার তোমরা পাবে পরীক্ষার আগে, এমএসসির আগে, যেগুলো তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। দেখো, পিএইচ এর ভ্যালু নট লেস দ্যান 6, 6 থেকে কম হওয়া যাবে না, অ্যাজ পার IS 456 এ বলা আছে, এটা মনে রাখবে। জেনারেলি 6.5 থেকে 8.5 ইউজ করা হয় সালফেট অ্যাটাককে প্রিভেন্ট করার জন্য। দেখো, তারপরে জলটা আমাদের কি ধরনের কোয়ালিটি হতে হবে? ফ্রি ফ্রম এনি অর্গানিক সাবস্টেন্স হতে হবে, অয়েল, সল্ট এবং অর্গানিক ম্যাটার থাকা চলবে না। আর এটা কিন্তু যেটা ড্রিঙ্কিং ওয়াটার, যেটা পোর্টেবল ওয়াটার হয়, সেই ওয়াটার হতে হবে। সি ওয়াটার কেন আমরা ইউজ করতে পারি না? সি ওয়াটার দেখো, স্যালিনিটি থাকে 3.5%, এটা কিন্তু রেনফোর্সমেন্টটাকে কোরোশন করে দেয়, কোরোডস করে দেয়, ঠিক আছে, রেনফোর্সমেন্টে কোরোশন চলে আসে, সেই জন্য ইউজ করা হয় না। সেটিং টাইমটাকেও এটা কিন্তু অ্যাক্সিলারেট করে। আর দেখো, স্ট্রেংথকে 10 থেকে 20% কংক্রিটের স্ট্রেংথ রিডিউস করে দেয়। এতগুলো কারণ আছে যার জন্য আমরা সি ওয়াটারকে কখনোই ইউজ করি না। অনেক সময় পিসিসিতে কিন্তু অ্যালাউ করা হয়ে থাকে যদি অল্টারনেট সোর্স না থাকে জলের। তারপর দেখো, এই টেবিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পারমিসেবল লিমিট অফ সলিডস। জলের মধ্যে কোন কোন সলিডস এর পারমিসেবল লিমিট কতটা সেটা দেখো। অর্গানিক ম্যাটারে 200 mg/L, ইনঅর্গানিক হলে 3000, সালফেটস হলে 4000 mg/L, ক্লোরাইডস হলে 500 ফর আরসিসি, আর হচ্ছে 2000 ফর পিসিসি। আর সাসপেন্ডেড ম্যাটার দেখো 2000 মিলিগ্রাম পার লিটার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি বলছি, এখানের কিন্তু তুমি এখান থেকে কোশ্চেন আসলে এটা আরসিসির পার্টে ধরতে পারো বা কংক্রিটের পার্টে ধরতে পারো। আমি কংক্রিটের সাথে রিলেটেড যে টেবিলগুলো আরসিসির বা আরসিসির যে ডেটাগুলো ইম্পর্টেন্ট IS 456 এর, সেগুলো কিন্তু আমি সমস্ত এখানে দিয়ে দিয়েছি। দেখো, তারপরে হচ্ছে অ্যাডমিক্সচার। অ্যাডমিক্সচার কি করি আমরা? কংক্রিটের প্রপার্টিটাকে এনহ্যান্স করার জন্য অ্যাডমিক্সচার ইউজ করি। একটা জিনিস সবসময় মনে রাখবে, কংক্রিটের স্ট্রেংথ বাড়ানোতে অ্যাডমিক্সচার কিন্তু সাহায্য করে না, স্ট্রেংথ গেনের রেটটাকে বাড়ায়। মানে ইনিশিয়ালি আমরা স্ট্রেংথের রেটটাকে বাড়াতে পারি, কিন্তু যেটা ফাইনাল স্টেজে গিয়ে একই স্ট্রেংথ আসবে। কংক্রিটের দেখো, এনহ্যান্স দ্য স্ট্রেংথ অফ দ্য কংক্রিট, আমরা ইনিশিয়ালি স্ট্রেংথ গেনটাকে বাড়াতে পারি, মানে ইনিশিয়াল স্টেজে স্ট্রেংথটা বেশি পেতে পারি, কিন্তু ফাইনাল স্টেজে গিয়ে স্ট্রেংথ গেনে কোনো কোঅপারেশন নেই অ্যাডমিক্সচারে। এটা ইমপ্রুভ প্রপার্টি, দেখো কি কি প্রপার্টি ইমপ্রুভ করে? ওয়ার্কেবিলিটি, সেটিং টাইম, ডুরাবিলিটি, এসবকে কিন্তু ইমপ্রুভ করে। এর হচ্ছে টাইপস কি হয়? কেমিক্যাল অ্যাডমিক্সচার হয় আর হচ্ছে মিনারেল অ্যাডমিক্সচার হয়। দেখো, কেমিক্যাল অ্যাডমিক্সচার গুলো এখানে ইম্পর্টেন্ট, সেই জন্য আমি কেমিক্যাল অ্যাডমিক্সচার গুলোই বলবো। আর মিনারেল অ্যাডমিক্সচারের মধ্যে দেখো, সিলিকা ফিউম হয়, ফ্লাই অ্যাশ হয়, জিজিবিএস হয়, এইসবগুলো হয়। নামগুলো শুধু মনে রাখো, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। আমি দেখো কেমিক্যাল অ্যাডমিক্সচার গুলো বলে দেবো। কেমিক্যাল অ্যাডমিক্সচার আমি বলে দিচ্ছি, এখানে লেখা নেই, 4টে টাইপের হয়। 4টে টাইপের মধ্যে একটা হচ্ছে ওয়াটার রিডিউসার। ওয়াটার রিডিউসার আবার দু ধরনের হয়, প্লাস্টিসাইজার, সুপার প্লাস্টিসাইজার।
ওয়াটার রিডিউসারের পরে দেখো অ্যাক্সিলারেটর হয়, রিটার্ডার হয়, এয়ার এন্ট্রেনিং এজেন্ট হয়, তারপর এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার হয়। টোটাল 4 ধরনের। ওয়াটার রিডিউসারের আবার দুটো পার্ট, প্লাস্টিসাইজার, সুপার প্লাস্টিসাইজার। প্লাস্টিসাইজার দেখো, প্লাস্টিসাইজারের ডোসেজ অ্যাজ পার IS 456 এ লেখা আছে ম্যাক্সিমাম 1% হতে পারে। আর প্লাস্টিসাইজার ইউজ করলে কি হয়, আমি জলটাকে কম করে ওই ওয়াটার সিমেন্ট রেশিওটাকেই বজায় রাখবো, অ্যাডমিক্সচারে জলটাকে কংক্রিটের মধ্যে জলটাকে কম করে। সেটা কত পার্সেন্ট রিডিউস করতে পারে ওয়াটারটাকে? 5 থেকে 15% ওয়াটারকে রিডিউস করতে পারে। স্লামটাকে কিন্তু 30 থেকে 150 পর্যন্ত ইনক্রিজও করতে পারে। এর উদাহরণ দেখো, এক্সাম্পল হচ্ছে লিগনো সালফেট। এটা কিন্তু পরে, এটা একটা অন্তত মনে রেখো, সুপার প্লাস্টিসাইজারও ওয়াটার রিডিউসারের মধ্যেই পড়ে। এটা কিন্তু 2% ম্যাক্সিমাম ডোজেস, আর হচ্ছে ওয়াটার রিডাকশন আপ টু 30%, যেটা এখানে 5 থেকে 15% ম্যাক্সিমাম বলেছিলাম, সেখানে কিন্তু এটা ওয়াটার রিডাকশন আরো বেশি ওয়াটারটাকে রিডিউস করে দেয়, হচ্ছে 30%, আপ টু 30% হচ্ছে রিডিউস করে। দেখো মডিফাইড লিগনোসালফেট এটার উদাহরণ। আর হচ্ছে সালফোনেটেড মেলানাইন ফর্মালডিহাইড, SMF আর SNF, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। এক্সাম্পল হিসাবে মনে রাখো কতটা ওয়াটার রিডাকশন করে আর ডোসেজটা কত। ডোসেজের ভ্যালুটা কিন্তু অ্যাজ পার IS 456 থেকে নিয়েছি আমি। তারপর দেখো রিটার্ডার। রিটার্ডার কি করে, আমাদের হচ্ছে সেটিং টাইমটাকে স্লো, সেটিং প্রসেসটাকে স্লো করে দেয়, মানে হচ্ছে সেটিং টাইমটাকে বাড়িয়ে দেয়। দেখো ডোসেজ কত হয়, 0.5% ম্যাক্সিমাম হয়, আর হচ্ছে 0.05 to 0.2%, হুইচ মে, দেখো 72 ঘন্টা পর্যন্ত ডোসেজটা 0.05 থেকে 0.2% পর্যন্ত হলে সেটিং টাইমটাকে 72 ঘন্টা পর্যন্ত ডিলে করে দিতে পারে। দেখো কি উদাহরণ, কি ক্যালসিয়াম সালফেট। জিপসাম আমরা জানি রিটার্ডার হিসাবে ইউজ করা হয়। এছাড়াও দেখো সুগার, সেলুলোজ, স্টার্চ, এগুলো কিন্তু রিটার্ডারের উদাহরণ। অ্যাক্সিলারেটর কি করে, অ্যাক্সিলারেটর হচ্ছে সেটিংটাকে ফাস্টার করে দেয়, হিট অফ হাইড্রেশন রিয়াকশনটাকে ফাস্ট করে দেয়, সেই জন্য কি হয়, তাড়াতাড়ি সেট হয়ে যায়। তো ডোসেজ কত, 0.1 থেকে 0.2%। অ্যাক্সিলারেটরের কমন একটা উদাহরণ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2। CaCl2 কোথায় পেয়েছিলাম আমরা, এক্সট্রা র্যাপিড হার্ডেনিং সিমেন্টে 2% CaCl2 ইউজ করা হয় আরো তাড়াতাড়ি কংক্রিটটাকে সেট করার জন্য, র্যাপিড হার্ডেনিং করার জন্য। সোডিয়াম ক্লোরাইড হয়, এছাড়াও সোডিয়াম আর পটাশিয়াম হাইড্রক্সাইড হয়, সিলিকেটস হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড হয়। এগুলো কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। তারপরে দেখো এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার হচ্ছে ডোসেজ 3 থেকে 6% হয়, ইউনিট ওয়েটটাকে রিডিউস করে দেয় কংক্রিটের। আর কি করে, ওয়ার্কেবিলিটি এনহ্যান্স করে, মানে ওয়ার্কেবিলিটিকে বাড়ায়, ফ্রস্ট অ্যাকশনটাকে রেজিস্ট্যান্স প্রোভাইড করে, ফ্রস্ট অ্যাকশনের রেজিস্ট্যান্স টু ফ্রস্ট অ্যাকশন, ডুরাবিলিটি, ঠিক আছে, এইগুলো প্রপার্টিগুলোকে এনহ্যান্স করে। আর কি করে, স্ট্রেংথটাকে রিডিউস করে দেয়। ওয়ার্কেবিলিটি বাড়ায় কিন্তু স্ট্রেংথটাকে রিডিউস করে। ওয়াটার এন্ট্রেনিং মানে এয়ার এন্ট্রেনিং মানে এয়ারটাকে এন্ট্রেন করছে, তার জন্য কি হচ্ছে, ইউনিট ওয়েটটা কমছে, ওয়ার্কেবিলিটি বাড়ছে, স্ট্রেংথ আবার রিডিউস হচ্ছে। এই এতগুলো জিনিস কিন্তু একটু মনে রাখতে হবে। 1% এয়ার রিডিউস 5% অফ স্ট্রেংথ। 1% যদি এয়ার ইন্ডিউস করি তাহলে কিন্তু 5% অফ স্ট্রেংথ কমে যাবে। দেখো ইনক্রিজ ওয়ার্কেবিলিটি ইনক্রিজ করছে, রেজিস্ট্যান্স টু কেমিক্যাল অ্যাটাকটাকে ইনক্রিজ করছে, ব্লিডিং সেগ্রিগেশন আর পারমিয়েবিলিটি ডিক্রিজ করে, ব্লিডিং কম হবে, ঠিক আছে, এগুলো সব ডিক্রিজ করে, পারমিয়েবিলিটি ডিক্রিজ হয়ে যায়। এক্সাম্পল দেখো, স্টেরিক অ্যাসিড, অলিক অ্যাসিড, এই অ্যালুমিনিয়াম পাউডার, এটা পড়ে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হাইলাইট করা নেই কিন্তু এটা ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়াম পাউডার এতগুলো জিনিস মনে রাখবে, ওয়ার্কেবিলিটিটাকে ইনক্রিজ করে, ইউনিট ওয়েটটাকে কম করে দেয়, আর হচ্ছে ব্লিডিং সেগ্রিগেশন এগুলোকে কম করে, পারমিয়েবিলিটি কমিয়ে দেয়, ঠিক আছে, আর হচ্ছে কেমিক্যাল অ্যাটাক, রেজিস্ট্যান্স টু কেমিক্যাল অ্যাটাক হয়। তারপরে দেখো এখানে আমি বলে দিয়েছি ক্যালসিয়াম সালফেট হচ্ছে কমন টাইপ অফ রিটার্ডার যেটা ইউজ করা হয়, জিপসাম, ঠিক আছে। আর হচ্ছে কমন অ্যাডমিক্সার টু অ্যাক্সিলারেট দ্য ইনিশিয়াল সেট অফ কংক্রিট ইজ CaCl2। কমন অ্যাক্সিলারেটর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ইউজ আপ টু 2% পর্যন্ত ইউজ করা হয়, তার বেশি কিন্তু প্রোভাইড করলে ওটা কিন্তু আর অ্যাক্সিলারেটর হিসাবে কাজ করে না।
দেখো তারপরে এগ্রিগেট কি বলছি, এগ্রিগেট পড়ানোর সময় আমি বলেছিলাম 70 থেকে 75% ভলিউম অকুপাই করে কংক্রিটের। ঠিক আছে, দেখো এর ক্লাসিফিকেশন গুলো দেখো। ক্লাসিফিকেশন হচ্ছে যদি বেসড অন অরিজিন হয় ন্যাচারাল এগ্রিগেট হতে পারে, আর্টিফিশিয়াল এগ্রিগেট হতে পারে। ন্যাচারাল এগ্রিগেটের মধ্যে কি গ্রাভেল আর ক্রাস্ট এগ্রিগেট, আর আর্টিফিশিয়ালের মধ্যে রাইস হাক্স, অ্যাশ, ফার্নেস স্ল্যাগ, গ্রানাইট পাউডার, আয়রন ওর স্ল্যাগ, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল এগ্রিগেট। এটা ইম্পর্টেন্ট না। বেসড অন সাইজ তোমরা জানো ফাইন এগ্রিগেট যদি 4.75 এর থেকে কম কম হয় সাইজ তাহলে ফাইন এগ্রিগেট, 4.75 এর ওভার হলে সেটা হচ্ছে কোর্স এগ্রিগেট, আপ টু 75 পর্যন্ত কোর্স এগ্রিগেট বলে। অল ইন এগ্রিগেট হচ্ছে এটাকে যদি মিক্স করি বোথ ফাইন এগ্রিগেট কোর্স এগ্রিগেট, এটা হচ্ছে অল ইন এগ্রিগেট বলি। আরেকটা জিনিস এটা খুবই ইম্পর্টেন্ট, 75 এর থেকে যদি এগ্রিগেট সাইজ বেশি হয়ে যায় তাকে কিন্তু সাইক্লোপিয়ান এগ্রিগেট বলে। যে যে ডেটা পরীক্ষাতে আসে সেগুলো কিন্তু আমি বাদ দিইনি, এখানে রেখেছি। বেসড অন ইউনিট ওয়েট দেখো, লাইট ওয়েট এগ্রিগেট, লাইট ওয়েট এগ্রিগেটের সোর্স কি বলেছিলাম, ভলকানিক সোর্স হচ্ছে, ভলকানিক সোর্স থেকে লাইট ওয়েট এগ্রিগেট পাওয়া যায়। নর্মাল এগ্রিগেট, হেভি ওয়েট এগ্রিগেট এগুলো একটুখানি দেখে নিও। 2.4 এর থেকে কম হলে স্পেসিফিক গ্র্যাভিটি, তাহলে লাইট ওয়েট এগ্রিগেট, এগুলো একটুখানি দেখে নিও, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরে দেখো বেসড অন সারফেস টেক্সচার, সারফেস টেক্সচারের বেসিসে গ্লসি হতে পারে, ঠিক আছে, গ্লসি, স্মুথ, গ্র্যানুলার, রাফ, ক্রিস্টালাইন, হানিকম অ্যান্ড পোরাস। এর মধ্যে সব থেকে যে মোস্ট ইউজলেস এগ্রিগেট সেটা হচ্ছে গ্লসি। একটা কোশ্চেনে আমি দেখেছি এরকম কোশ্চেন এসছে, সব থেকে ইউজলেস এগ্রিগেট কোনটা, সেটা তার মধ্যে অপশন আছে গ্লসি, ওটা কিন্তু গ্লসি চুজ করতে হবে। বেসড অন শেপ দেখো, বেসড অন শেপের মধ্যে দেখো রাউন্ডেড এগ্রিগেট, রাউন্ডেড এগ্রিগেট এই রিভার ব্যাঙ্ক বা সিশোরে পাওয়া যায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওয়ার্কেবিলিটি খুব বেশি হয় কারণ স্পেসিফিক সারফেস এরিয়া অনেক কম হয় এই অ্যাঙ্গুলার বা ইররেগুলার এগ্রিগেটের থেকে, স্পেসিফিক সারফেস এরিয়া অনেক কম হয়। আর হচ্ছে এর মনে রাখবে যখনই এটা রাউন্ড শেপের হয় এই এগ্রিগেটের মধ্যে ইন্টারলকিং বা বন্ডিং কিন্তু খুব কম হয়, যার জন্য স্ট্রেংথ খুব কম হয়। এই হচ্ছে এখানে ওয়ার্কেবিলিটি হাই হয় কারণ যখনই স্পেসিফিক সারফেস এরিয়া কম হচ্ছে, যে পেস্টটা আমরা প্রোভাইড করব ওই পেস্টটা কিন্তু অনেক হাই ওয়ার্কেবিলিটি প্রোভাইড করে, কারণ স্পেসিফিক সারফেস এরিয়া কম। এখানে আমাদের জেল যেটা, আমাদের পেস্ট যেটা দিই, পেস্ট যেটা করি সিমেন্ট পেস্ট, সেটা কিন্তু কম লাগার কথা। যদি সেই অ্যামাউন্ট সাফিসিয়েন্ট পেস্ট দিয়ে রাউন্ড এগ্রিগেট তাতে প্রোভাইড করি সেটা কিন্তু অনেক হাই ওয়ার্কেবল হবে। এই পোর ইন্টারলকিং এর জন্য স্ট্রেংথ কম হয়, ভয়েডস কত থাকে 30 থেকে 33% থাকে, রোড কনস্ট্রাকশনে ইউজ হয়। অনেক জায়গায় কোশ্চেনে আছে দেখেছি আমি, রোড কনস্ট্রাকশনের জন্য কি টাইপের এগ্রিগেট, সেখানে রাউন্ড এগ্রিগেট অপশানে থাকলে রাউন্ড এগ্রিগেট ইউজ করবে, একটু রাউন্ড শেপ যদি হয় তাহলে ভালো হয়। ইররেগুলার এগ্রিগেট দেখো ওয়ার্কেবিলিটি লো হয়, ভয়েডস 35 থেকে 38%, এক্সাম্পল পিট স্যান্ড গ্র্যাভেল। এর হচ্ছে স্ট্রেংথটা মিডিয়াম হয়, ইররেগুলার শেপ, বন্ডিংটা বেটার হয় রাউন্ডেড এগ্রিগেটের থেকে। এরপরে দেখো অ্যাঙ্গুলার হচ্ছে ওয়ার্কেবিলিটি কম হয়, তুলনামূলক কম, স্ট্রেংথ কি সবার থেকে বেশি হয় যেহেতু অ্যাঙ্গুলার। আর ভয়েডস কি 38 থেকে 40% থাকে, এক্সাম্পল হচ্ছে ক্রাস্ট রক। আমরা যে ক্রাসিং প্ল্যান্টে যে ক্রাস্ট রক পাই সেখানে কিন্তু ক্রাস্ট রক পাই, ওই ক্রাস্ট রকটা অ্যাঙ্গুলার এগ্রিগেট হয়, ওটা কিন্তু বেটার হয় অনেক। তারপরে দেখো ইলংগেটেড আর ফ্ল্যাকি, এখান থেকে ডেফিনেশনটাই হচ্ছে একটা কোশ্চেন। ডেফিনেশন দেখো, ফ্ল্যাকি মানে হচ্ছে যদি লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, লিস্ট ল্যাটারাল ডাইমেনশন বলতে আমরা থিকনেসকে বোঝাই, ওই থিকনেস এর ভ্যালু যদি মিন সাইজের 3/5 এর থেকে কম হয়, মিন ডাইমেনশনের 3/5 বা 0.6 এর থেকে যদি কম হয় তাহলে তাকে বলি ফ্লেকি। আর ইলংগেটেড মানে লেন্থ, গ্রেটেস্ট ডাইমেনশন, গ্রেটেস্ট ডাইমেনশনটা কি লেন্থকে বোঝায়, লেন্থটা যদি এটার থেকে বেশি হয় আর এখানে লেস দেন ওটা বেশি, 9/5 অফ মিন ডাইমেনশন যদি হয়, 9/5 বা 1.8 টাইমস যদি হয় মিন ডাইমেনশনের থেকে বেশি হয় তখন তাকে কি বলে, ইলংগেটেড বলে। ফ্ল্যাকি মনে রাখবে, ফ্ল্যাকি মানে হচ্ছে যেগুলো পাতলা, আর ইলংগেটেড মানে যেগুলো লম্বা লেন্থের দিকে বড় সেগুলো বলে। এগুলো কিন্তু স্ট্রেংথ খুব কম প্রোভাইড করে, এর জন্য ইউজ করা হয় না, খুব অল্প প্রেসারে কিন্তু এটা ভেঙে যায়। আর একটা মনে রাখবে ফ্ল্যাকিনেস ইন্ডেক্স বা ইলংগেশন ইন্ডেক্স যে টেস্ট আমরা করি 6.3 এগ্রিগেটের থেকে ছোট এগ্রিগেটে করা হয় না। আর একটা জিনিস ডেটা হিসাবে মনে রেখো, এখানে ইচ ফ্র্যাকশন অফ এগ্রিগেট 200 পিস নেওয়া হয়, 200 পিস ইচ ফ্র্যাকশন নেওয়া হয়।
এতটুকু মনে রাখলেই হবে। বেসড অন গ্রেডিং দেখো ওয়েল গ্রেডেড, যেখানে অল পার্টিকেল সাইজ অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে ওয়েল গ্রেডেড। ইউনিফর্মলি গ্রেডেড মানে হচ্ছে কনজিস্ট অফ পার্টিকেল প্রিডমিনেন্টলি অফ ওয়ান সাইজের এগ্রিগেটই অ্যাভেলেবেল। গ্যাপ গ্রেডেড কি, পার্টিকুলার কোনো একটা বা দুটো সাইজের এগ্রিগেট ওর মধ্যে নেই, সেটা হচ্ছে গ্যাপ গ্রেডেড। এরপরে দেখো বেসড অন ফাইনেস মডিউলাস, ফাইন এগ্রিগেটের ফাইনেস মডিউলাস কত হয় আমি আগের লেকচারে বলেছি, যেখানে স্যান্ডের পড়িয়েছিলাম সেখানে 2 থেকে 3.5 হয়। কোর্স এগ্রিগেট হলে দেখো 5.5 to 8, আর অল ইন এগ্রিগেটেড 3.5 to 6.5। এই 6.5টা অনেক জায়গায় 7.5ও আছে, এটা এমন কিছু ম্যাটার করছে না, এটা 7.5ও ধরতে পারো। তারপরে দেখো ফাইনেস মডিউলাস অফ ফাইন এগ্রিগেট, ফাইন এগ্রিগেটের ফাইনেস মডিউলাস, এটা আগের দিন আমি করিয়ে দিয়েছিলাম তবু বলছি, 2.2 থেকে 3.5 হয়, অ্যাজ পার মর্তেও আছে, এটা সমস্ত স্পেসিফিকেশনে আছে। আর জেনারেলি 3.2 এর থেকে যদি বেশি হয়ে যায় তখন সেটা কিন্তু ইউজ করা হয় না। দেখো এখানে যদি ফাইন স্যান্ডের 3টে ক্যাটাগরির বেসিসে 2.2 থেকে 2.6 হলে ফাইন স্যান্ড, 2.6 থেকে 2.9 হলে মিডিয়াম স্যান্ড, 2.9 থেকে 3.2 হলে কোর্স স্যান্ড আমরা বলে থাকি। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় পড়ে মিডিয়াম স্যান্ডের ফাইনেস মডিউলাস কত বলে 4টে অপশন দিয়ে দেয়, এরকম কোশ্চেন আসে কিন্তু। আর একটা দেখো ফাইন এগ্রিগেটের জোন, ফাইন এগ্রিগেটের অ্যাজ পার আইএস 383/2016 জোন কিন্তু 4টে। যত জোন বেশির দিকে যাবে তুমি তত এটা ফাইনকে বোঝায়, ফাইন তত ফাইন। মানে কি, জোন 1 হলে কোর্স, জোন 4 হলে ফাইন। এবার এখানের মধ্যে কি এতটা টেবিল মনে রাখার দরকার? এখানে এতটা টেবিল মনে রাখার দরকার নেই, 600 মাইক্রনের লিমিটটা কিন্তু মনে রেখো। 600 মাইক্রনের লিমিটটা মনে রেখো। জোন 1 এর জন্য 15 থেকে 34, জোন 2 এর জন্য 35 থেকে 59, জোন 3 এর জন্য 60 থেকে 79, জোন 4 এর জন্য 80 থেকে 100। এটা মনে রাখলেই হবে। এটা একবার পরীক্ষায় এসএসসি তে এসেছিল, জোন 2 এর পার্সেন্টেজ পাসিং কত। দেখো তারপর কোর্স এগ্রিগেট, যেটা আমরা স্টোন চিপস বলি, সেটা কি অ্যাক্ট অ্যাজ এ ইনার্ট মেটেরিয়াল হিসাবে অ্যাক্ট করে, কি প্রোভাইড করে, স্ট্রেংথ প্রোভাইড করে, ডিউরেবিলিটি অফ কংক্রিট প্রোভাইড করে। দেখো এটাও একটা হচ্ছে কোডের ডেটা, যেখানে বলছে সালফেট অ্যাজ SO3 কত, নট মোর দ্যান 0.5% হতে হবে, আর শুড নট অ্যাবজর্ব মোর দ্যান 10% অফ ওন মাস অফ ওয়াটার, 10% ওয়েটের 10% ওয়াটার অ্যাবজর্ব করা যাবে না। এখানে আইএস কোড দেখো 383/2016 এর লিমিটস গুলো আছে, আর হচ্ছে টেস্টের যে কোডটা কোর্স এগ্রিগেটের 2386। দেখো নমিনাল ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট কত হয়, এটাও অ্যাজ পার আইএস 456 ক্লজ নাম্বার 5.3.3, যেটা আমাদের মেম্বার হবে, মেম্বারের থিকনেসের 1/4 তার বেশি হওয়া যাবে না। ঠিক আছে, মেম্বারের থিকনেসের 1/4 তার বেশি হওয়া যাবে না। মোস্ট অফ দ্য ওয়ার্ক আমরা যে করি কংক্রিট তাতে কিন্তু 20 mm এগ্রিগেট সুইটেবল হয়। যখন স্টিল কনজেস্টেড এরিয়া, যখন স্টিলের ভাগ অনেক বেশি থাকে, পার্সেন্টেজ অফ স্টিল যদি স্ট্রাকচারে বেশি হয়, তখন কিন্তু 10 mm এর এগ্রিগেটই ইউজ করতে পারি, তার বেশি কিন্তু করতে পারি না। ক্লোজ পেস্ট যদি হয়, কনজেস্টেড হয় স্টিল, তাহলে 10 mm। আর যদি মাস কংক্রিট হয় সেখানে 40 mm পর্যন্ত ইউজ করতে পারি। যেখানে কংক্রিটের ফ্লো আমার দরকার নেই, সেখানে আমি 40 mm পর্যন্ত ইউজ করতে পারি। এইগুলোই পয়েন্টে লেখা আছে। আর হচ্ছে দেখো, আর এখানে কি বলছে, নমিনাল সাইজ অফ এগ্রিগেট কত হয়, নমিনাল সাইজ অফ এগ্রিগেট দেখো ক্লিয়ার যে ডিস্টেন্স হয়, মিনিমাম ক্লিয়ার ডিস্টেন্স তা থেকে 5 mm কম হতে হবে, আর যে আমাদের কভার থাকে মিনিমাম কভার তা থেকেও 5 mm কম হতে হবে। যেটা মিনিমাম হবে এই দুটোর মধ্যে, সেটা আমরা এগ্রিগেট সাইজটাকে নিয়ে থাকি। তাহলে দেখো এইগুলো প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যেভাবেও কোশ্চেন প্লেস হতে পারে এখান থেকে, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে। আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু এখান থেকে যেহেতু আরসিসির আইএস 456 এবং কংক্রিট বোথ জায়গা থেকে ডেটা নেওয়া আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 5টা থেকে 6টা কোশ্চেন প্লেস হওয়া এমন কোনো ব্যাপার না, 5 থেকে 6টা বা ম্যাক্সিমাম 8টা পর্যন্ত কোশ্চেনও এই লেকচারটা থেকে, সিঙ্গেল লেকচারটা থেকে আসতে পারে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। এর পরে একটা ভিডিও আসবে যেটার মধ্যে হোল সাবজেক্ট থেকে যে জায়গাগুলো এমএসসি বেশি কোশ্চেন নেয়, অ্যাটলিস্ট 40 থেকে 50টা কোশ্চেন ওই লেকচারটা থেকে তোমরা পাবে। সব সাবজেক্ট মিক্স করে আমি বানাচ্ছি, ওটা আমি নিয়ে আসবো 2-1 দিনের মধ্যে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তারপরে দেখো
ম্যাক্সিমাম সাইজ ডিফারেন্ট ওয়ার্কের জন্য ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট কি হয়? দেখো ডিপিসিতে আমরা কি জানি 10 mm ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট ইউজ করি, ফ্লোরিং ওয়ার্কে 10 mm ইউজ করি, মাস কংক্রিটে 40 mm, ইন জেনারেল 20 mm বললাম আমি একটু আগেই, আর প্লাম কংক্রিটে 300 mm, ম্যাক্সিমাম 20% ভলিউম কংক্রিটের ইউজ করা হয় প্লাম কংক্রিটে, আর গ্র্যাভিটি ড্যাম হলে 150 mm পর্যন্ত, গ্র্যাভিটি ড্যাম ব্রিজ এইসবে 150 mm পর্যন্ত ইউজ করি। তাহলে এই কটা ডেটা মনে রাখতে হবে। তারপরে দেখো এগ্রিগেটের যে টেস্টগুলো আছে সেগুলো আমি একটুখানি বলি। এগ্রিগেট ক্রাসিং ভ্যালু টেস্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স টু ক্রাসিং, এটা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড কম্প্রেসিভ লোডে চেক করা হয়। এখানে স্যাম্পেল যে এগ্রিগেটটা নেওয়া হয় সেটা হচ্ছে ওভেন ড্রাই, 4 ঘন্টা ওভেন ড্রাই করতে হয় 100 থেকে 110 ডিগ্রি টেম্পারেচারে। আর স্যাম্পেলটা কি হয় 12.5 mm সিপ দিয়ে পাসিং নিতে হয়, আর 10 mm এ রিটেন নিতে হয়। এতটুকু জানলেই হবে মোটামুটি পরীক্ষার পারপাসে। আর লোডিং রেটটা কত, 10 মিনিটে টোটাল 40 টন লোড দিতে হবে, বা 4 টন পার মিনিট লোডিং রেটটা রাখতে হয়। আর এখানে কি হয়, লোডটা দেওয়ার পরে ওই মেটেরিয়ালটাকে নিয়ে সিপ করতে হয় 2.36 IS সিবে, ঠিক আছে? কতটা ওটা পার্সেন্টেজ পাসিং হয়ে যাচ্ছে সেটা দেখতে হয়, W2/W1 করে এটা হচ্ছে ভ্যালুটাকে বের করতে হয়। যতটা এসিবির ভ্যালু, এগ্রিগেট ক্রাসিং এর ভ্যালু যত বেশি হবে তত কিন্তু স্ট্রেংথ কম হবে। এটাই বলা আছে, এসিবির ভ্যালু যত মোর হবে এগ্রিগেটের স্ট্রেংথ তত কম হবে। মানেটা কি, যে লোডটা অ্যাপ্লাই করার জন্য যদি বেশি গুঁড়ো হয়ে যায়, 2.36 এর থেকেও যদি গুঁড়ো পার্টিকেল বেশি হয়ে যায়, পার্সেন্টেজ পাসিং বেড়ে যাবে। পার্সেন্টেজ পাসিং যত বেড়ে যাবে, এটার যে ভ্যালুটার পার্সেন্টেজটা আমরা বের করছি টোটাল ভলিউমের রেসপেক্টে সেটা বেশি হয়ে যাবে। এসিপির ভ্যালু বেশি হয়ে যাওয়া মানে কি, ওই লোডের রেসপেক্টে পাথরটা বেশি গুঁড়ো হয়ে যাওয়া, লোডটাকে ও লোডটা নিতে পারছে না, ওই লোডের রেসপেক্টে বেশি ফাইন্স হয়ে যাচ্ছে। এটার দেখো লিমিটটা দেখো, যদি ওয়ারিং কোর্স হয়, ওয়ারিং কোর্স মানে পেভমেন্টে যদি ইউজ হয় সেখানে কিন্তু ম্যাক্সিমাম 30% হতে পারে। আর যদি আদার দ্যান ওয়ারিং কোর্স হয়, মানে জেনারেল কংক্রিট স্ট্রাকচার ইউজ করা হয়, তখন সেটা ম্যাক্সিমাম 45% হতে পারে। এটা হচ্ছে IS 383 তে আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু টেস্ট, এটা হচ্ছে দেখো এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু টেস্ট, ইম্প্যাক্ট লোড কতটা নিতে পারছে টাফনেস মেজার করা হয় ইম্প্যাক্ট টেস্টের দ্বারা। এটাও সেম 4 ঘন্টা, স্যাম্পেলটা যেভাবে বললাম সেম ওয়েতেই প্রিপেয়ার করা হয়। 4 ঘন্টা 100 থেকে 110 ডিগ্রি ওভেন ড্রাই করা হয়, ঠিক আছে? ওভেন ড্রাই করে নিয়ে 12.5 সিপ দিয়ে পাসিং, 10 mm এর রিটেন নিয়ে সেটাকে দেখো, সেটাকে কি করা হয়, ওই হ্যামারের ওয়েট কত থাকে 13.5 থেকে 14 কেজি, এটাও ইম্পর্টেন্ট। আর হ্যামারটা কত হাইট থেকে ফেলা হয় সেটা হচ্ছে 380 +- 5 অত এর হাইট থেকে ফেলা হয়। কতবার ড্রপ করা হয়, 15 বার ব্লোজ দেওয়া হয়, 15 বার ড্রপ করতে হবে, দিয়ে ওই সেম সিপ সেম প্রসেস সিপ করতে হয়, কতটা পার্সেন্টেজ পাসিং হয়ে গেছে তার পার্সেন্টেজ ভ্যালু বের করলে সেটাই হচ্ছে এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু। এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু যত বেশি হবে কংক্রিট এগ্রিগেটের স্ট্রেংথ তত কম হবে, সেটাই বোঝাচ্ছে। আর হচ্ছে দেখো এটারও সেই লিমিট 30 আর 45, বোথ আর সেম। তারপরে দেখো লস অ্যাঞ্জেলস অ্যাব্রাশন ভ্যালু, এটা হচ্ছে অ্যাব্রাশন রেজিস্ট্যান্সটাকে চেক করা হয়, ঠিক আছে? ওই স্যাম্পেল প্রিপেয়ারটা সেম প্রসেস, বড় ড্রামের মতো যেটা থাকে, যেটা ল্যাবে টেস্ট করেছো দেখেছো, ওইখানে কিন্তু এখানে কিন্তু স্টিল বল দেওয়া হয়। আর বলগুলোর ওয়েট দেখো, স্টিল বলটা 48 ডায়া, আর এক একটার ওয়েট হয় 390 থেকে 445। এবারে কটা বল দিতে হবে সেটা কিন্তু ডিপেন্ড করে গ্রেডিং অফ এগ্রিগেটের উপর, কোন গ্রেডের এগ্রিগেট তুমি নিচ্ছ। একটা টেবিল আছে দেখো কোডের মধ্যে, এখন দেখার কোনো দরকার নেই, ওই গ্রেডের টেবিলের উপর ডিপেন্ড করছে কটা বল তুমি ওর ভেতরে দেবে। বলগুলো এবারে ড্রামটার রোটেশন কত হবে, 30 থেকে 33, 30 থেকে 33 RPM এর স্পিডে ঘোরাতে হবে, 500 বা 1000 বার ঘোরাতে হবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে গ্রেডিং অফ এগ্রিগেটেরই ওপর। ড্রামটার ডাইমেনশন দেখো 500 mm লেন্থ, আর ডায়াটা হচ্ছে 700 এর হয়। এখানে কিন্তু 2.36 সিপ দিয়ে সিপ করা হয় না, এটাই একটা ডিফারেন্স শুধু আছে। 1.7 mm সিপ দিয়ে সিপ করা হয়, এখানেও পার্সেন্টেজ পাসিং দেখা হয়, ওই পার্সেন্টেজ কত পার্সেন্ট ফাইনাল এলো সেটাই দেখা হয় টোটাল ওয়েটের রেসপেক্টে। আর এখানে লিমিটটা দেখো 30% হচ্ছে ওয়ারিং কোর্সের জন্য, আর 50% হচ্ছে আদার দেন ওয়ারিং কোর্সের জন্য। এটা হচ্ছে লিমিট, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর দেখো কোফিসিয়েন্ট অফ হার্ডনেস কি করে বের করা হয়, এটা কিন্তু আসে লস অফ ওয়েট
20 মাইনাস লস অফ ওয়েট বাই 3, এই লস অফ ওয়েটটা বলে দেবে, তাহলে তুমি বের করে নিতে পারবে। যদি 21 গ্রাম বলে লস অফ ওয়েট, তাহলে 20 মাইনাস 21 বাই 3 মানে হয়ে যাচ্ছে 13। এটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ হার্ডনেসের ভ্যালু। এতটুকুই জিনিস করতে পারবে এটা ইজিলি। দেখো তারপর সাউন্ডনেস টেস্টে কি বলছে, রেজিস্ট্যান্স এগেনস্ট ওয়েদারিং, ওয়েদারিং এর এগেনস্টে কতটা রেজিস্ট্যান্স প্রোভাইড করবে সেটা দেখার জন্য সাউন্ডনেস টেস্ট করি। সাউন্ডনেস টেস্ট করার জন্য দেখো এখানে কি বলছে, Na2SO4 এর সলিউশন অথবা MgSO4 এর সলিউশনে 16 থেকে 24 ঘন্টা রেখে সেটা 10 টাইম সাইকেলটাকে রিপিট করতে হয়। সেখানে লস অফ ওয়েটটা এগ্রিগেটের কত হচ্ছে সেটা শুধু দেখতে হয়। এই লস অফ পার্সেন্টেজ লসটাকে দেখতে হবে। এবার সেটার লিমিটটা কত, দেখো লস ইন ওয়েট নট নট গ্রেটার দেন 12% ফর Na2SO4 যদি সলিউশনে করে থাকি তাহলে 12% থেকে বেশি হওয়া যাবে না। আর হচ্ছে যদি MgSO4 সলিউশনে করে থাকি তাহলে কিন্তু 18% বেশি হওয়া যাবে না। এটা কিন্তু কোর্স এগ্রিগেটের জন্য, ফাইন এগ্রিগেটের জন্য হয় 10 আর 15। এটা 10, এটা 15, এটা কিন্তু মনে রেখো। কোর্স এগ্রিগেটটা বললাম বলে ফাইন এগ্রিগেটটা মনে পড়ে গেল, এটা কিন্তু মনে রেখো। তারপরে দেখো সেপ টেস্টে কি হয়, আমাদের ফ্ল্যাকিনেস ইন্ডেক্স টেস্ট করি আর হচ্ছে ইলংগেশন ইন্ডেক্স টেস্ট করি। আমি ডেসক্রিপশনটা বলেই দিয়েছি, এর ডিটেলসটা কি হয়। দেখো কোন এটা ফ্ল্যাকি বা ইলংগেটেড যেটাই বলো 6.3 mm সাইজ এগ্রিগেটের নিচের সাইজের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। আর ফ্ল্যাকিনেস ইন্ডেক্সটা আমি বলেই দিয়েছি কি হয়, যে ফ্ল্যাকি মানে হচ্ছে থিকনেসটা কিন্তু হচ্ছে লেস দেন 0.6 এর মিন ডাইমেনশন হতে হবে। এটা দিয়ে অঙ্কও পড়ে, ঠিক আছে। মিন ডাইমেনশন বের করে নেবে দুটোর অ্যাভারেজ করে, তার সাথে 0.6 মাল্টিপিল করলে মিন হচ্ছে ফ্ল্যাকিনেস ইন্ডেক্সটা বেরিয়ে যাবে। সে ফ্ল্যাকিনেসটা বেরিয়ে যাবে, ফ্ল্যাকিনেস ইন্ডেক্সটা। এটা করে নিও। এই যে এখানে ফর্মুলাটা যেটা বলে বলে দিয়েছি 0.6 ইন্টু ডি মিন হবে। আর এটার লিমিটটা দেখো রোড কনস্ট্রাকশনে হচ্ছে 15% এর লেস দেন হয়, আর নর্মালি ডাজ নট এক্সিড 25% হয়। আর ইলংগেশনও দেখো 6.3 থেকে কম সাইজের এগ্রিগেটের জন্য ইউজ করা যায় না। আর এটাতে কি হয়, গ্রেটার দেন হয় 1.8 অফ মিন ডাইমেনশন। আর রোড কনস্ট্রাকশনে ইলংগেশন ইন্ডেক্সটা 15% এর কম হতে হবে, লেস দেন 15% হতে হয়। 1.8 ইন্টু ডি মিন সাইজ। এটা কিন্তু এই কয়েকটা জিনিস কিন্তু এখান থেকে মনে রাখতে হবে। এই কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। আর একটা আমি বলেছিলাম ইলংগেশন আর ফ্ল্যাকিনেস ইন্ডেক্সে ইচ ফ্র্যাকশন অফ এগ্রিগেট 200 পিস মিনিমাম হতে হবে, এটা মনে রেখে দিও। তারপরে দেখো কম্বাইন ইলংগেশন ইন্ডেক্স আর ফ্ল্যাকিনেস ইন্ডেক্সের একটা লিমিট আছে অ্যাজ পার IS 383। সেটা হচ্ছে কম্বাইন যদি করি তার ইন্ডেক্স ভ্যালু লেস দেন 40% হতে হবে। আর একটা দেখো, এটা আমি হচ্ছে গ্রুপের মধ্যে কোশ্চেনে দিয়েছিলাম, এ ফ্ল্যাকি এগ্রিগেট ইজ সেড টু বি ইলংগেটেড ইফ ইটস লেন্থ ইজ টোয়াইস অফ মিন সাইজ। এটা একটা মনে রেখো, শর্ট কোশ্চেনে আসে অনেক সময়। দেখো অ্যাঙ্গুলারিটি ইজ এ জেনারেল Angularity in general is the absence of rounding of particles of an aggregate. ডিগ্রি অফ প্যাকিংটাকে অ্যাঙ্গুলারিটি শোজ করে। অ্যাঙ্গুলারিটি নাম্বার 0 থেকে 11-র মধ্যে হয়, ঠিক আছে। এবারে হচ্ছে দেখো 0 কখন বলে, যখন পারফেক্টলি রাউন্ড এগ্রিগেট তখন সেটা 0। আর যখন 11 যখন হয় তখন মোস্ট অ্যাঙ্গুলার এগ্রিগেট হলে 11 হয়। ভ্যালুটা কি করে বের করে, এটা দুটো ফর্মুলা আছে, একটা দেখে নিও। এই ফর্মুলা দুটো আমি আর কিছু বলছি না। এটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার অ্যাডেড বাই টোটাল ভলিউম অফ সিলিন্ডার ইন্টু 100 মাইনাস 33 করলে এটা হচ্ছে অ্যাঙ্গুলারিটি নাম্বার পাবে। আরেকটা দেখো ভয়েডস এর পয়েন্টের রেসপেক্টে আছে 67 মাইনাস 100 ইন্টু ডব্লিউ বাই সি ইন্টু জিএস। এখানে কি কি আছে সব বলে দিয়েছি। রোড কনস্ট্রাকশনে জেনারেলি 7 থেকে 10 হচ্ছে অ্যাঙ্গুলারিটি নাম্বার ইউজ হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। এই কটা জিনিস 0 থেকে 11 এটা ডিগ্রি অফ প্যাকিং কে শোজ করে। 0 মানে হচ্ছে পারফেক্টলি রাউন্ডেড এগ্রিগেট কে বোঝায়, 11 মানে মোস্ট অ্যাঙ্গুলার এগ্রিগেট কে বোঝায়। এটা হচ্ছে মনে রাখতে হবে। এই কটা জিনিস মনে রেখো, ফর্মুলা না মনে রাখতে পারলেও এই কয়েকটা ডেটা জিনিস মনে রেখো। দেখো এটা পুরো টেবিল একটা আমি শো করে দিয়েছি, কি কি টেস্টের কি কি আমাদের লিমিটস হতে হবে সেটা অ্যাজ পার IS 383 হোক
বা 4-5-6 হোক বা আইআরসির হোক, সেটা থেকে আমি নিয়ে বলে দিয়েছি। দেখো ক্লিনিনেস সিপ অ্যানালিসিস করি চেক করার জন্য, ম্যাক্সিমাম 5% পাসিং, 75 মাইক্রন সিপ দিয়ে ম্যাক্সিমাম 5% পাসিং হতে হবে। এফআইআই যদি কম্বাইন ভ্যালু 40% ম্যাক্সিমাম বলেছি, লস অ্যাঞ্জেলেসের 30 আর 50 বলেছি, ইম্প্যাক্ট ভ্যালু 30-45 বললাম, ক্রাসিং ভ্যালু ম্যাক্সিমাম 30%, সাউন্ডনেসের দেখো 12-18 আর ফাইন এগ্রিগেট হলে 10 আর 15 বলেছি। ওয়াটার অ্যাবজর্পশন জেনারেলি 2% হয়, আর হচ্ছে রোড এগ্রিগেটের 0.6% হয়, 0.6 ফর রোড, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। অ্যাব্রাশন টু বিটুমিন কোটিং আর স্ট্রিপিং ভ্যালু পাওয়া যায় ম্যাক্সিমাম 5% আইআরসির রেসপেক্টে, আর ওয়াটার সেন্সিটিভিটি মিনিমাম 80%। এই কয়েকটা ডেটা মনে রেখে দিও, কোশ্চেনে আসে অনেক সময়। তারপরে দেখো আমরা চলে যাব কংক্রিটের ম্যানুফ্যাকচারিং যে প্রসেস তার মধ্যে চলে যাব। ম্যানুফ্যাকচারিং এর যে স্টেজগুলো আছে সেটা দেখো, প্রথমে ব্যাচিং, তারপরে কি করব, তারপরে মিক্সিং, তারপর ট্রান্সপোর্টিং, প্লেসিং, কম্প্যাকশন, কিউরিং আর ফিনিশিং। এই হচ্ছে 7টা স্টেজ কংক্রিট ম্যানুফ্যাকচারের। এটা কিন্তু প্রতিটা দেখো ডিটেলসে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি শুধু বলবো, তার থেকে বেশি আর কিছু বলবো না। ব্যাচিং কি বলছে দেখো, দ্য প্রসেস অফ প্রপার অ্যান্ড অ্যাকুরেট মেজারমেন্ট অফ কংক্রিট ইনগ্রিডিয়েন্ট, কংক্রিটের যে ইনগ্রিডিয়েন্ট সেগুলো প্রপারলি মেজার করার যে প্রসেস সেটাকে হচ্ছে ব্যাচিং বলে। ব্যাচিং আমরা জানি ভলিউম ব্যাচিং হয়, ওয়ে ব্যাচিং হয়। ওয়ে ব্যাচিংটা মোস্ট প্রেফারেবল। ভলিউম ব্যাচিং যেটা আমরা হাতে মিক্স করি, আগেকার দিনে ইউজ হতো, বা স্মল ওয়ার্কে ইউজ করা হয়, কিন্তু বড় কনস্ট্রাকশনের কাজে ওয়ে ব্যাচিংই ইউজ করা হয়। এখানে দেখো ওয়ে ব্যাচিং এ যেটা আমাদের টলারেন্স আছে, সিমেন্টের জন্য 2% আর হচ্ছে এগ্রিগেট, ওয়াটার অ্যান্ড অ্যাডমিক্সারের জন্য +-3%। এটা কিন্তু আইএস 456 এর ডেটা। তারপর দেখো মিক্সিং কি হতে পারে, হ্যান্ড মিক্সিং আর মেশিন মিক্সিং হতে পারে। যদি আমরা হ্যান্ড মিক্সিং করি, জেনারেলি মনে রাখবে ওয়াটার সিমেন্ট রেশিওটা অনেক বেশি করতে হয়, হ্যান্ড মিক্সিং এর জন্য 0.5-0.6 রাখা হয়। আর হচ্ছে হ্যান্ড মিক্সিং এ সবসময় 10% সিমেন্ট আমাদের এক্সট্রা প্রোভাইড করতে হয়, এটা মনে রাখবে। আর স্মল কোয়ান্টিটি ওয়ার্কে হ্যান্ড মিক্সিং করি। তারপর দেখো মেশিন মিক্সিং কি, লার্জ কোয়ান্টিটি ওয়ার্কে এখানে আমরা ওয়াটার সিমেন্ট রেশিওটাকে কন্ট্রোল করতে পারি, 0.4 থেকে 0.5 রাখতে পারি। দেখো মিক্সিং টাইম কত হয়, এটা হচ্ছে নট লেস দ্যান 2 মিনিট অ্যাজ পার 4-5-6 এটা রাখা হয়। আর হচ্ছে মিনিমাম রেভলিউশন রিকোয়ার্ড ডিউরিং মিক্সিং এর সময় যে মিক্সার মেশিনের রেভলিউশন আমরা ইউজ করি সেটা হচ্ছে 20, মিনিমাম 20। লেস রেভলিউশন হলে কি হবে, পোর কংক্রিট মিক্সিংটা ভালো করে হবে না, আর যদি মোর করে দাও তাহলে কিন্তু আনইকোনমিক্যাল হয়ে যাবে। দেখো ডোসেজটা কি আমরা আগেই বলেছি অ্যাডমিক্সার পড়ানোর সময়, রিটার্ডার ম্যাক্সিমাম 0.5, প্লাস্টিসাইজার 1 আর হচ্ছে সুপার প্লাস্টিসাইজার 2%। ট্রান্সপোর্টিং কি, টাইম ফর ট্রান্সপোর্টেন শুড নট বি মোর দ্যান 30 মিনিট, 30 মিনিটের বেশি হয় না। রেডি মিক্স কংক্রিট শুড ডেলিভার বাই অ্যাজিটেটর ট্রাক উইদিন 1.5 ঘন্টা, উইদিন 1.5 ঘন্টার মধ্যে অ্যাজিটেটর ট্রাক হলে আমরা রেডি মিক্স কংক্রিটটাকে ট্রান্সপোর্ট করি। এবারে দেখো এর মধ্যে যে ট্রান্সপোর্টিং মেথড আছে ডিফারেন্ট, তার মধ্যে আমরা পাম্পটা ম্যাক্সিমাম বেশি ইম্পর্টেন্ট, আমি শুধু পাম্পটাই বলবো, এটা হচ্ছে বেস্ট মেথড একটা। টানেলের একটা কোশ্চেন আছে, টানেল ওয়ার্কের জন্য আমাদের ট্রান্সপোর্টিং মেথড বেস্ট কোনটা, সেটা হচ্ছে পাম্প। এটা হচ্ছে মনে রেখো, টানেল ওয়ার্কের জন্য কিন্তু পাম্প। আর হচ্ছে ডায়ামিটার অফ পাইপ 80 থেকে, এখানে যে দেখো পাইপ কানেক্ট করা হয় এটা হচ্ছে 80 থেকে 200 এর মধ্যে হতে পারে। হরিজেন্টাল পাম্পিং কতটা ডিস্টেন্স পর্যন্ত করা যায়, আমরা 400 মিটার ডিস্টেন্স পর্যন্ত হরিজেন্টাল পাম্পিং করি। আর যদি ভার্টিক্যাল দেখবে বিল্ডিং এর স্ল্যাব কাস্টিং এ পাম্প লাগানো হয়, সেটা 80 মিটার ডিস্টেন্স পর্যন্ত ভার্টিক্যাল করতে পারি। স্লাম কত হয়, 50 থেকে 100, আর কম্প্যাকশন ফ্যাক্টর যদি করি 0.9 থেকে 0.95 হয়। মানে কম্প্যাকশন ফ্যাক্টর হাই রাখা হয়, ভেরি হাই হলে 0.95 এর থেকে বেশি হলে ভেরি হাই বলি। দেখো প্লেসিং এর জন্য কংক্রিটের যে প্লেসিং করা হয় সেটা ফ্রি ফল যেটা হয় সেটা হচ্ছে নট মোর দ্যান 1.5 মিটার হতে হবে। যদি তার থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে, তাহলে হচ্ছে সেগ্রিগেশন হয়ে যায়, কংক্রিটটার ইনগ্রিডিয়েন্টস গুলো সব আলাদা আলাদা হয়ে যায়, সেগ্রিগেট হয়ে যায়। ফ্রি ফল হাইট তাহলে 1.5 মিটারের মধ্যে হতে হবে, তার বেশি হওয়া যাবে না, অ্যাজ পার এটা আইএস 456 ক্লজ 13.2। তারপর দেখো কম্প্যাকশন কি করা যায়, কম্প্যাকশন করি কি জন্য, আমরা কংক্রিটের ভেতরে যে ভয়েডস থাকে, এয়ার থাকে, সেটাকে আমরা বের করি। তার ফলে কি হয়, ডেনসিটিটা ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম ডেনসিটি অ্যাচিভ করতে পারি, স্ট্রেংথটা বাড়ে, কংক্রিটের ডিউরাবিলিটি ইমপ্রুভ হয়, পারমিয়েবিলিটিটা লো হয়, আর হচ্ছে কংক্রিট আর স্টিলের মধ্যে বন্ডিংটা ইমপ্রুভ হয়। দেখো ওভার ভাইব্রেশন এবং আন্ডার ভাইব্রেশন কিন্তু
কংক্রিটের জন্য হার্মফুল। এবারে ভয়েড কত পার্সেন্ট রিমুভ করার জন্য স্ট্রেংথের, ভয়েড যদি কত পার্সেন্ট থাকার জন্য স্ট্রেংথের রিডাকশন কত, যদি 1% কংক্রিটের মধ্যে ভয়েড থেকে যায় 5% স্ট্রেংথ কিন্তু রিডিউস করে, 5% থাকলে 30%, আর 10% থাকলে 50% পর্যন্ত স্ট্রেংথ রিডিউস হয়ে যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এরপর দেখো কম্প্যাকশনের কি কি মেথড আছে। হ্যান্ড কম্প্যাকশন কিভাবে করতে পারি, ট্যাম্পিং করতে পারি, র্যামিং করতে পারি বা রডিং করতে পারি। হ্যান্ড কম্প্যাকশন কখন করতে পারি, যখন কংক্রিটের লেয়ার থিকনেস 200 এর কম হয়। লেয়ার যদি কম লেয়ারের থিকনেসের জন্য যদি আমরা কংক্রিট করি, তখন আমরা কিন্তু হ্যান্ড কম্প্যাকশন ইউজ করি। স্ক্রিড ভাইব্রেটর বা সারফেস ভাইব্রেটর কখন, যখন আমরা স্ল্যাবের কংক্রিট করি, পেভমেন্টে কংক্রিট করি, ফ্লোরে কংক্রিট করি, তখন কিন্তু সারফেসের ওপরে দেখবে একটা ভাইব্রেটর ইউজ করা হয়, প্লেট টাইপের, তার উপরে মোটরটা থাকে, ওটা হচ্ছে স্ক্রিড বা সারফেস ভাইব্রেটর। অনলাইনে ছবি ফবি দেখে নিতে পারো, তার জন্য ইউজ করা হয়। কম্প্যাক্টেড কত লেয়ার থিকনেস কম্প্যাক্ট করতে পারে, 150 থেকে 200 লেয়ার থিকনেস কম্প্যাক্ট করতে পারে। এক্সটার্নাল বা ফর্ম ভাইব্রেটর, থিন আর হেভিলি রেনফোর্স সেকশন হলে আমরা কিন্তু ফর্ম ভাইব্রেটর ইউজ করি। প্রিকাস্ট গার্ডার যদি দেখো, সেখানে কিন্তু আমরা এই ফর্ম ভাইব্রেটর বা এক্সটার্নাল ভাইব্রেটর ইউজ করে থাকি। টানেলের লাইনিং ওয়ার্কে ইউজ করি। ইন্টারনাল বা নিডল বা পিন ভাইব্রেটর, যেটা আমরা নর্মালি ইউজ করে থাকি, ইন্টারনাল ভাইব্রেটর মাস কংক্রিটিং ওয়ার্কে ইউজ করা হয়। এর ডায়া হয় 25 থেকে 75, লেন্থ 45 থেকে 90, ফ্রিকোয়েন্সি 12,000 RPM মতো হয়। ব্রিজ পিয়ার কনস্ট্রাকশন। মেকানিক্যাল ভাইব্রেটর কোথায় ইউজ করি, ক্লোজ পেস্ট রেনফোর্স সেকশনে স্লাম, এই মেকানিক্যাল ভাইব্রেটর স্লাম 50 হয়। টেবিল ভাইব্রেটর, প্রিকাস্ট কংক্রিট মেম্বারে হচ্ছে টেবিল ভাইব্রেটর ইউজ করা হয়, বা ল্যাবরেটরিতে কিউব কাস্টিং করতে টেবিল ভাইব্রেটর ইউজ করা হয়। এটা ইম্পর্টেন্ট। আর মেকানিক্যাল ভাইব্রেটর স্লাম 50 এর জন্য ইউজ করা হয়। এই কয়েকটা জিনিস মনে রাখবে অবশ্যই। তারপরে দেখো কিউরিং। কিউরিংটা কি করছি আমরা, যে কংক্রিটের সারফেস তার টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য আমরা কি করি, জল দিই, জল প্রোভাইড করি সারফেসে। তারপরে কি হয়, তারপরে কংক্রিটটা সেই হার্ডেন্ড হয়, হার্ডেন্ড কংক্রিট, যা হিট অফ হাইড্রেশন রিয়াকশনটা অ্যাকচুয়ালি এর মধ্যে কমপ্লিট করার জন্য। নাহলে কি হয়, সারফেস থেকে যদি আমাদের ময়েশ্চারটা এভাপোরেট হয়ে যায়, ওই কংক্রিটের যে হিট অফ হাইড্রেশন রিয়াকশন পুরো কমপ্লিট হওয়ার কথা, তার জন্য যে জল লাগার কথা, সেই ময়েশ্চারটা কিন্তু তার মধ্যে থাকে না। সেই প্রসেসটাকে আমরা কি বলি, সেই প্রসেসটা মানে টেম্পারেচার রিজিয়নটা বজায় রাখার জন্য আমরা যে জল বা ময়েশ্চারটা প্রোভাইড করি, সেটাকে আমরা বলি কিউরিং, টু প্রিভেন্ট লস অফ ময়েশ্চার ফ্রম সারফেস অফ দ্য কংক্রিট থেকে ময়েশ্চার লসটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কিউরিং করি। এবারে একটা দেখো, IS 456 এর যে ডেটা আছে, যদি আমরা শুধু ওপিসি সিমেন্ট ইউজ করে থাকি কংক্রিটে, মিনিমাম কিউরিং টাইম কিন্তু 7 দিন। আর যদি ওপিসির সাথে ব্লেন্ডিং করি, ব্লেন্ডিং মানে হচ্ছে যদি মিনারেল অ্যাডমিক্সচার ইউজ করি, মানে হচ্ছে ফ্লাই অ্যাশ, জিজিবিএস এসব যদি ইউজ করি, তাহলে কিন্তু 10 দিন পর্যন্ত কিউরিং করতে হয়। কারণটা কি, মিনারেল অ্যাডমিক্সচার, ফ্লাই অ্যাশ বা জিজিবিএস ইউজ করলে স্ট্রেংথ গেনটা স্লো রেটে হয়, যত স্লো রেটে স্ট্রেংথ গেন হবে, তত কিন্তু কিউরিং টাইমটাকে আমাদের বাড়াতে হবে। এরপর দেখো, যদি আমরা 7 দিন পর্যন্ত কিউরিং করি, 50% মোর স্ট্রেংথ আমরা ড্রাই কংক্রিটে পাই। আর যদি 28 দিন পর্যন্ত কিউরিং করি, তাহলে কিন্তু স্ট্রেংথ ডবল হয়ে যায়। মানে কিউরিং ছাড়া যে স্ট্রেংথ পাবো, যদি 28 দিন পর্যন্ত কিউরিং করি, তার ডবল প্রায় স্ট্রেংথ পাবো, এটা দেখা গেছে। রিলেটিভ হিউমিডিটি কত, 90% মিনিমাম হতে হয়, টেম্পারেচার 27 ± 2 হতে হয়। আর কিউরিংটা 24 ঘন্টার মধ্যে চালু করতে হয়, এটাও মনে রাখবে। মেথডস অফ কিউরিং দেখতে পারো। ইমারশন যখন ডুবিয়ে রাখা হয়, কোথায়, প্রি ফ্যাব্রিকেটেড ব্লকগুলোকে কিন্তু ডুবিয়ে রাখা হয়, এটা কিন্তু সুইটেবল। কার জন্য সুইটেবল মেথড, এগুলো বলেছি। স্ট্যাগনেটিং বা পন্ডিং হচ্ছে বেস্ট মেথড ফর কি, ফর ফ্ল্যাট সারফেস, রুফ হোক, রোড পেমেন্ট হোক, ফ্লোরিং ওয়ার্ক হোক, তার জন্য কিন্তু বেস্ট মেথড হচ্ছে পন্ডিং। স্প্রিংলিং দেখবে ভার্টিক্যাল সারফেসে, যদি রাস্তায় দেখো পিয়ার এর মাথায় ভার্টিক্যাল সারফেস, ব্রিজ পিয়ার, প্লাস্টার ওয়াল, এইসবে কিন্তু স্প্রিংলিং ইউজ করি। ওয়েট কভারিং, হেজেন ক্লথ দ্বারা ওয়েট কভার করি, সেগুলো স্ট্রাকচারাল এলিমেন্ট, বিম, কালামে দেখবে হেজেন ক্লথকে ভিজিয়ে আমরা কভার করে রাখি। মেমব্রেন কিউরিং, যেখানে আমাদের জল খুব কম, জল পাওয়াই যায় না, সেই সব জায়গায় রোড পেভমেন্টে আমরা মেমব্রেন কিউরিং কিভাবে ইউজ করি, দেখবে প্রথমে জুট ব্যাগকে ভিজিয়ে কংক্রিট সারফেসে দিয়ে দিলাম, তার উপরে এবারে কি করলাম,
যে আমাদের পলিথিন শিট বা মেমব্রেন যেগুলো পাওয়া যায় দিয়ে পুরো এয়ার টাইট করে কভার করে রোডের সাইডে দেখবে যেটা পিকিউসি রোড হয় তারতে করা হয়, রোডের সাইডে দেখবে মাটি দিয়ে বা কিছু দিয়ে ওটাকে এয়ার টাইট করে দেওয়া হয়, যাতে ভেতরের যে আমরা ময়েশ্চারটা রেখেছি হেজেন ক্লথ বা চটের বস্তা দিয়ে সেটা যাতে এভাপোরেট না হয়ে চলে যায়, ওইভাবে কিউরিংটা করা হয়। স্টিম কিউরিং দেখো প্রিকাস্ট মেম্বারে কিন্তু স্টিম কিউরিং করা হয়। ইনফ্রারেড কিউরিং সলিড ব্লক হলো ব্লকে ইনফ্রারেড কিউরিং করা হয়। ইলেকট্রিক কিউরিং অনেক এক্সপেন্সিভ হয়, প্রচুর কস্টিং, সেই জন্য এটা কিন্তু অনেক লেস ইউজ হয়। তারপরে দেখো ফিনিশিং, ফিনিশিং এর তিনটে স্টেপ আছে। স্ক্রিডিং কি বলছে, যখন এক্সেস কংক্রিট হয়ে যাবে, দেখো এক্সেস কংক্রিটটাকে কেটে নিচ্ছে সারফেস থেকে, এটা হচ্ছে স্ক্রিডিং। ফ্লোটিং কি বলছে, দেখো উডেন ফ্লোর দিয়ে সারফেস ইরেগুলারিটিটাকে সেটাকে রিমুভ করছে, মানে সারফেসটাকে ফিনিশিং করছে। তারপর ফাইনাল অপারেশনে দেখো স্টিল ট্রাওয়েল দিয়ে এটাকে কিন্তু ফিনিশিং করছে। এই ফাইনাল অপারেশনটাকে ট্রাভেলিং বলে, এটা কিন্তু এমসিকিউ তে আসে যে ফাইনাল অপারেশনটা কি। তারপর দেখো প্রপার্টিজ, ফ্রেশ কংক্রিটের যে প্রপার্টি তার মধ্যে ওয়ার্কেবিলিটি সব থেকে ইম্পর্টেন্ট। ওয়ার্কেবিলিটি কি বলছে, দ্য ইজি উইথ হুইচ দ্য কংক্রিট ইনগ্রিডিয়েন্টস, এটা মানে কতটা ইজিলি প্রসেসে আমরা মিক্স ট্রান্সপোর্টেড প্লেস আর কম্প্যাক্টেড করতে পারবো, ফিনিশিং করতে পারবো কংক্রিটটাকে, সেটাই হচ্ছে ওয়ার্কেবিলিটি। এবারে ওয়ার্কেবিলিটির কি কি ফ্যাক্টর এফেক্টিং আছে ওয়ার্কেবিলিটি, দেখো ওয়াটার কন্টেন্ট বা ওয়াটার সিমেন্ট রেশিও, যদি আমরা ওয়াটার কন্টেন্ট বাড়াই তাহলে কি হবে, ওয়াটার সিমেন্ট রেশিওটা বাড়বে, ওয়াটার সিমেন্ট রেশিও বাড়লে কিন্তু ওয়ার্কেবিলিটিটা বাড়ে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ওয়ার্কেবিলিটি একটা সার্টেন ওয়াটার সিমেন্ট রেশিও পর্যন্ত বাড়বে, তারপরে গিয়ে কিন্তু কংক্রিটটা পুরো সেগ্রিগেট হয়ে যাবে, তখন কিন্তু আর ওয়ার্কেবিলিটি বাড়ে না। ইন জেনারেল কোশ্চেনে আসলে ওয়াটার সিমেন্ট রেশিও বাড়লে ওয়ার্কেবিলিটি বাড়বে বলতে হবে, করতে হবে। এগ্রিগেট সিমেন্ট রেশিও দেখো, এগ্রিগেট সিমেন্ট রেশিও বাড়লে ওয়ার্কেবিলিটি কমে। এবারে দেখো টাইপ অফ মিক্স, যদি রিচ মিক্স হয়, রিচ মিক্স মানে সিমেন্ট কোয়ান্টিটি বেশি, ওয়ার্কেবিলিটি বেশি হবে। যদি হার্স মিক্স হয় মানে ওয়ার্কেবিলিটি কম, মানে কি এগ্রিগেটের পার্সেন্টেজ বেশি সিমেন্ট কম, সেটা হচ্ছে হার্স মিক্স। শেপ অফ এগ্রিগেট আমি বলেছি রাউন্ড শেপ হলে ওয়ার্কেবিলিটি বাড়বে, ইররেগুলার বা কনিক্যাল শেপ হলে ওয়ার্কেবিলিটি কমবে। সারফেস টেক্সচার কি স্মুথ হলে ওয়ার্কেবিলিটি বাড়বে, আর রাফ সারফেস হলে ওয়ার্কেবিলিটি কমবে। সাইজ অফ এগ্রিগেট যত বড় বড় সাইজ ইউজ করবে তত সারফেস এরিয়া কমে যাবে, সারফেস এরিয়া কমলে কি হবে, তাহলে ওয়ার্কেবিলিটি ইনক্রিজ হবে। গ্রেডিং অফ এগ্রিগেট, ওয়েল গ্রেডেড ইউজ করলে কিন্তু ওয়ার্কেবিলিটি বাড়বে, ওয়েল গ্রেডেড মানে সব সাইজের এগ্রিগেট অ্যাভেলেবেল আছে। গ্যাপ গ্রেডেড ইউজ করলে ওয়ার্কেবিলিটি কমবে, অ্যাডমিক্সার ইউজ করলে ওয়ার্কেবিলিটি বাড়ে। টেম্পারেচার বাড়লে ওয়ার্কেবিলিটি কমে যাবে, হিউমিডিটি বাড়লে ওয়ার্কেবিলিটি কমবে। টাইম অফ ট্রান্সপোর্ট, যদি ট্রান্সপোর্টেশনের টাইম অনেক বেড়ে যায়, টাইমের সাথে সাথে ওয়ার্কেবিলিটি কমে যাবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, সবকটাই ইম্পর্টেন্ট, কোনো না কোনো পয়েন্ট থেকে কোশ্চেন আসতে পারে। দেখো ওয়ার্কেবিলিটি টেস্ট আমরা কি কি আছে, ওয়ার্কেবিলিটি টেস্টগুলোকে দেখতে হবে। ওয়ার্কেবিলিটি টেস্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে স্লাম্পের টেস্টটা কিন্তু সব থেকে বেশি কোশ্চেন স্লাম্পের টেস্টটা থেকেই আসে। স্লাম্প টেস্ট হতে পারে, কম্প্যাকশন ফ্যাক্টর টেস্ট হতে পারে, ভিবি টেস্ট হতে পারে, ফ্লো টেবিল টেস্ট হয়, কেলি বল টেস্ট হয়। এই পাঁচটা টেস্ট কিন্তু নাম মনে রাখো, সবগুলো আমি ডেসক্রিপশন দেবো না, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেবো। স্লাম্প টেস্টে কি কনসিস্টেন্সি চেক করি, কনসিস্টেন্সি ওয়ার্কেবিলিটি চেক করি। এটা অ্যাপ্লিকেবল রেঞ্জ কখন, স্লাম্প 10 থেকে 210, এটা কিন্তু কোডে আছে। এটা হচ্ছে নতুন কোড IS 1199 পার্ট 2 2018। 10 থেকে 210 স্লামের জন্য স্লাম টেস্ট করি। স্লাম টেস্ট এবার কোন ক্ষেত্রে করা হয় না, ফোম কংক্রিট, নো ফাইন কংক্রিট, হোয়ার দ্য নমিনাল ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট 40-এর থেকে বেশি, সেই সব কন্ডিশনে কিন্তু আমরা স্লাম টেস্ট করতে পারবো না। স্লাম টেস্ট করার জন্য যে স্লাম কোনটা ইউজ করি, এটা হচ্ছে ফার্স্ট ট্রাম হয়। এর হচ্ছে যে মেটেরিয়ালটা আছে স্টিল, এটা হচ্ছে থিকনেস কত 1.6 এর থিক হয়। এর দেখো ডায়ামিটার, টপ ডায়া 10, বটম ডায়া 20, আর হাইট হচ্ছে 30 সেন্টিমিটারে হয়। আর হচ্ছে এ করলে 100, 200, 300 বলতে পারো, ঠিক আছে। আর এতে যে ট্যাম্পিং রডটা হয়, ট্যাম্পিং রডটা হচ্ছে 16 ডায়া, 600 লেন্থ, এটা হচ্ছে ট্যাম্পিং রডটার ডাইমেনশন। তারপর দেখো এখানে ট্রু স্লাম, শিয়ার স্লাম, কোলাপ স্লাম, জিরো স্লাম। জিরো স্লামটা কখন হয়, যখন খুব ড্রাই মিক্স হবে, ঠিক আছে, ড্রাই আর স্টিপ মিক্স হয় তখন কিন্তু জিরো স্লাম হয়। মানে স্লাম কোনটা তোলার পরে কংক্রিটের যে শেপে তুমি ভরেছো সেই শেপেই মেনটেন হবে, কোনো ডিসপ্লেসমেন্ট হয় না, তখন কিন্তু সেটা হবে জিরো স্লাম। কোলাপস কি, যখন টু ওয়েট মিক্স, যখন খুব জল ওয়াটার সিমেন্ট রেশিও খুব বেশি হবে তখন কিন্তু পুরো কংক্রিটটা
কোলাপস হয়ে যাবে নিচে, সেটা হচ্ছে কোলাপস স্লাম। আর ট্রু স্লাম কি? ট্রু স্লামটা হচ্ছে মোস্ট ডিজারেবল স্লাম। ঠিক আছে, দেখবে ট্রু স্লাম যখন, এই যে ট্রু স্লাম দেখতে পাচ্ছ, কংক্রিটটা একটুখানি ডিসপ্লেস হয়েছে, ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে স্লাম ভ্যালু। এই হাইটটাকে কিন্তু স্লাম ভ্যালু বলে। শিয়ার স্লাম কি বলছে দেখো, ওয়ান হাফ অফ দ্য কংক্রিট কি বলছে, স্লাইড ডাউন হয়ে গেছে। এই যে একটা কংক্রিট দেখো একটা সাইড থেকে স্লাইড ডাউন হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে, তাহলে কিন্তু এটা বলে শিয়ার স্লাম। শিয়ার স্লাম মানেটা কি বোঝাচ্ছে, এর মধ্যে পার্টিকেলগুলোর মধ্যে, কংক্রিটের যে পার্টিকেলগুলো, তাতে কিন্তু ল্যাক অফ কোহেশন, কোহেশন নেই পার্টিকুলারগুলোর মধ্যে, কোহেশন যদি কম থাকে তাহলে কিন্তু ভেঙে পড়ে যাবে, হার্স মিক্স হলে এরকম শিয়ার স্লাম হয়। এখানে কিন্তু ট্রু স্লামটা মোস্ট ডিজারেবল। ট্রু স্লামটা আমাদের কংক্রিটে ইউজ করা হয়, সেটা হচ্ছে কোহেসিভ নেচার হবে, ঠিক আছে, আর এটার মধ্যে কোনো মানে কোহেসিভ হবে, ঠিক আছে, কোহেসিভ মানে পার্টিকুলগুলোর মধ্যে বন্ড ভালো থাকবে, ঠিক আছে, ভেঙে পড়বে না। ওই যে ওয়ান সাইড ডাউন হয়ে গেল, ওয়ান হাফ স্লাইড ডাউন হয়ে গেলে সেটা কিন্তু শিয়ার স্লাম হয়ে যাবে। আর যদি খুব ওয়ার্কেবিলিটি বাড়িয়ে দিই তখন কিন্তু কোলাপস স্লাম হবে, আর খুব ড্রাই মিক্স হলে সেটা হচ্ছে জিরো স্লাম হবে। জিরো স্লাম কোথায় ইউজ করা হয়? ডিএলসি তে জিরো স্লাম ইউজ করা হয়। ডিএলসি, ড্রাই লিন কংক্রিট, রিজিড পেভমেন্টে জিরো স্লাম ইউজ করি। তারপর দেখো টাইপস অফ স্লাম ফর ভেরিয়াস ওয়ার্কে, কত কত স্লাম রাখি আমরা। দেখো, যদি রোড কনস্ট্রাকশন হয় 20 থেকে 40 স্লাম রাখি, প্যারাপেট, পিয়ার, স্ল্যাব, বিম 40 থেকে 50, ক্যানেল লাইনিং এ 70 থেকে 80, কংক্রিট ফর আর্চ আর সাইড ওয়াল অফ টানেলে হলে 90 থেকে 100, নর্মাল আরসিসি হলে 80 থেকে 150, মাস কংক্রিট হলে, এই মাস কংক্রিটটা ইম্পর্টেন্ট, কংক্রিট টু বি ভাইব্রেটেড হলে 10 থেকে 25। তারপরে টেবিলটা দেখো, ডিফারেন্ট ভাইব্রেটরের রেসপেক্টে কত কত স্লাম রাখা হয়। পাওয়ার ড্রিভেন ভাইব্রেটর হলে 10 থেকে 25 হয়, হ্যান্ড ড্রিভেন হলে 25 থেকে 50, মেকানিক্যাল ভাইব্রেটর হলে 50, নর্মাল ভাইব্রেটর হলে 100। এই মেকানিক্যাল ভাইব্রেটরটা কোশ্চেন আসতে আমি দেখেছি, মনে রাখবে অবশ্যই এগুলো। আর হচ্ছে এই কংক্রিট টু বি ভাইব্রেটেড 10 থেকে 25, আর মাস কংক্রিটটা 25 থেকে 50, আর রোড কনস্ট্রাকশনে 20 থেকে 40। এই এখান থেকে তিনটে। আর দেখো স্ল্যাব বিম, এটা এই কটা জিনিস মনে রাখতে হবে। এখানে কংক্রিটের ডেটা প্রচুর, অনেক টেবিল, অনেক ডেটা, এগুলো কিন্তু মনে রাখতে হবে, একদম মনে থাকলেই তবে করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটাকে একবার নয়, পার্টিকুলারলি আর একবার যদি রিভাইজ করতে হয়, ভিডিওটাকে দুবার দেখো, ফাস্ট ফরওয়ার্ডে দেখতে পারো, কন্টেন্ট কিন্তু খুবই ভালো আছে, অনেক টাইম দিয়ে অনেক হার্ডওয়ার্ক করে এই কন্টেন্টগুলো বানানো হয়েছে। তারপরে দেখো কম্প্যাকশন ফ্যাক্টর টেস্টে ওয়ার্কেবিলিটি আমরা পাই। দেখো, নট সুইটেবল ফর কংক্রিট, ভেরি লো ওয়ার্কেবিলিটির জন্য সুইটেবল নয়, 0.7 বা তার বিলো যদি ওয়ার্কেবিলিটি হয় তার জন্য সুইটেবল হয় না কম্প্যাকশন ফ্যাক্টর টেস্ট। এই 0.7 থেকে 1 এর জন্য সুইটেবল। ম্যাক্সিমাম কম্প্যাকশন ফ্যাক্টর কত? 1 হতে পারে, এটাও কোশ্চেনে এসছে। এবার কিসের জন্য এটা টেস্টটা করা হয় না, কোন কোন ক্ষেত্রে? এয়ার এন্ট্রেন কংক্রিট হলে, লাইট ওয়েট এগ্রিগেট বা নর্মাল ওয়েট এগ্রিগেট ইউজ করলে, নর্মাল যদি এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ যদি 40 এর থেকে বেশি হয় তাহলে ইউজ করা হয় না। অ্যারিয়েটেড কংক্রিট বা নো ফাইন্স কংক্রিট হলে এগুলো কিন্তু ইউজ করা হয় না। এবার কম্প্যাকশন ফ্যাক্টরটা কি করে পাওয়া যায়? ওয়েট অফ পার্সিয়ালি কম্প্যাক্টেড কংক্রিট আর ওয়েট অফ ফুললি কম্প্যাক্টেড কংক্রিট। দেখো, ট্যাম্পিং করে যখন বটমে সিলিন্ডারটাকে আমরা ভরি তখন কিন্তু একটা ওয়েট নিই, তখন হচ্ছে ওয়েট অফ ফুললি কম্প্যাক্টেড কংক্রিট পাই। আর যখন আমরা দেখবে ওপরের যে বাকেটগুলো আছে সেগুলো খুলে একটার পর একটা খুলতে থেকে যেটা কংক্রিটটা পোর হয় নর্মাল ভাবে, সেটা পার্সিয়ালি কম্প্যাক্টেড হয়, তখন সেটা ওয়েটটা নিলে সেটা হচ্ছে পার্সিয়ালি কম্প্যাক্টেড কংক্রিট পাই। বাট এর থেকে বেশি ডিটেলস এখন পড়ার আর দরকার নেই, এই ডেটাগুলো মনে রাখলেই আপাতত হয়ে যাবে। দেখো, তারপরে সমস্ত টেস্টের রেসপেক্টে আমি স্লাম্পের রেঞ্জগুলো দিয়ে দিয়েছি একটা টেবিলে মনে রাখার জন্য। স্লাম্প টেস্ট 10 থেকে 210 বলেইছি, কম্প্যাকশন ফ্যাক্টর টেস্ট 25 থেকে 100 জন্য সুইটেবল, ফ্লো টেবিল টেস্ট গ্রেটার দেন 150, আর ভিবি টেস্ট হচ্ছে লেস দেন 50। সব থেকে কিন্তু ভেরি লো ওয়ার্কেবিলিটির জন্য কোন টেস্টটা সুইটেবল? ভিবি টেস্ট, এটা কিন্তু মনে রাখবে। তারপরে দেখো, পুরো টেবিলের মধ্যে একটা আমি দিয়ে দিয়েছি। দেখো, ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি যখন এক্সট্রিমলি লো, সেটা কি কনসিস্টেন্সি কি টাইপের? ময়েস্ট আর্থ বলি, স্লাম হচ্ছে 0, কম্প্যাক্টিং ফ্যাক্টর হচ্ছে 0.7 থেকে 0.75, আর ভিবি টেস্টটা কিন্তু সেকেন্ডে মেজার করি, এটা মনে রাখতে হবে।
এটা কোশ্চেনে আসে। ওয়ার্কেবিলিটি কিসে মেজার করা হয় ভিভি টেস্টে? সেটা হচ্ছে সেকেন্ডে মেজার করা হয়। স্লামে হচ্ছে এমএম এ মেজার করা হয়, ঠিক আছে। তারপরে দেখো ভেরি, এটা হচ্ছে ডিএলসি তে ইউজ করি বললাম, 0 হলে ডিএলসি, ভেরি লো হলে সেটা কনসিস্টেন্সি ভেরি ড্রাই বলি। 0 থেকে 25 স্লাম হয়, কম্প্যাক্টিং ফ্যাক্টর 0.75 থেকে 8, আর ভিভি ডিগ্রিতে সেকেন্ডে ভ্যালু আসে 10 থেকে 20। আর দেখো লো এর ক্ষেত্রে কি হয়, ড্রাই হয় কনসিস্টেন্সি, স্লাম হয় 25 থেকে 50, যেটা মাস কংক্রিট হলে ইউজ করি, কম্প্যাক্টিং ফ্যাক্টর 0.8 থেকে 0.85 হয়, আর ভিবি হয় 5 থেকে 10 সেকেন্ড। মিডিয়াম হলে প্লাস্টিক বলি, 50 থেকে 100-তে দেখবে 60 ওয়ার্কেবিলিটির জন্য এটাকে কি বলা হয়, সেটা কিন্তু প্লাস্টিক হবে কনসিস্টেন্সি। এটা কোশ্চেনে এসছে। 0.85 থেকে 0.92 কম্প্যাক্টিং ফ্যাক্টর, 2 থেকে 5 হচ্ছে ভিবি সেকেন্ডস, হেভিলি রেনফোর্স স্ট্রাকচারের ক্ষেত্রে ইউজ হয়। আর হাই হলে সেমি ফ্লুইড হয়ে যায় কনসিস্টেন্সি, 100 থেকে 150 হয়, 0.92 অ্যান্ড অ্যাবাভ হয়। স্লিপ ফর্ম কংক্রিট পাম্প কংক্রিটের ক্ষেত্রে ইউজ করা হয়। আর ভেরি হাই যখন 150 এর থেকে বেশি স্লাম হয়, সেটা ইন সিটু পাইলিং এর ক্ষেত্রে সবসময় মনে রাখবে 150 এর থেকে বেশি স্লাম ইউজ করা হয়। কোলাপস স্লাম অ্যাকচুয়ালি পাইলিং এ ইউজ করা হয়। এই ডেটাগুলো মনে রাখতে হবে। দেখো এখানে একটা আমি ওয়ার্কেবিলিটির একটা আমি দিয়ে দিয়েছি, অর্ডার দিয়েছি, লো টু হাই ওয়ার্কেবিলিটি। লো ওয়ার্কেবিলিটির জন্য ভিভি টেস্ট করি, আর সব থেকে হাই ওয়ার্কেবিলিটির জন্য ফ্লো টেবিল টেস্ট করি। এটা কিন্তু মনে রাখতে হবে, লো টু হাই। তারপরে দেখো স্লাম পাম্প কংক্রিটের একটা টেবিল আছে, হচ্ছে IS 456 এর রেসপেক্টে। প্লেসিং অফ কংক্রিট, যদি বাইন্ডিং কংক্রিট শ্যালো সেকশন পেভমেন্ট ফর পেভার্স হয়, ভেরি লো ওয়ার্কেবিলিটি ইউজ করা হয়, ঠিক আছে। মাস কংক্রিট হলে আমি বলেছি 25 থেকে 50, এখানে কিন্তু কোডে 25 থেকে 75 আছে, লো ওয়ার্কেবিলিটি। লাইট রেনফোর্সমেন্ট সেকশন, স্ল্যাব, বিম, কালাম, এটা পরে বিম কালামের জন্য কত, 25 থেকে 75, এটা মনে রাখতে হবে অবশ্যই। এটার মধ্যে দেখো ক্যানেল লাইনিং পড়ছে 25 থেকে 75। যদি হেভিলি রেনফোর্স সেকশন হয় স্ল্যাব, বিম, কালামে, স্লিপ ফর্ম ওয়ার্ক হয়, পাম্প কংক্রিট হয়, তাহলে মিডিয়াম হবে। দেখো স্লিপ ফর্ম ওয়ার্ক আর পাম্প কংক্রিট এটা মিডিয়ামেরই পার্ট, কিন্তু স্লাম হচ্ছে 75 থেকে 100, আর ওপরের পার্টটা হচ্ছে কালাম, বিম, স্ল্যাবে হলে 50 থেকে 100, এটা কিন্তু মনে রাখতে হবে। নিচের পার্টে হচ্ছে স্লিপ ফর্ম ওয়ার্ক আর পাম্প কংক্রিট, যেটা 75 থেকে 100। আর ট্রেঞ্চ ফিল আর ইনসিটু কংক্রিট হলে হাই ওয়ার্কেবিলিটি 50, 100 থেকে 150। আর ট্রিমি কংক্রিট কোথায় হয়, পাইলিং এ ইউজ করা হয়, আমি বললাম পাইলিং এর ক্ষেত্রে 150 থেকে বেশি হয়। ভেরি হাই ওয়ার্কেবিলিটি লাগে, স্লাম্পের ভ্যালু 150 থেকে বেশি হয়, ট্রিমি কংক্রিট মানে পাইলিং এ। দেখো তারপরে কি বলছি, ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিও কোশ্চেনে আমি দিয়েছিলাম, অনেকে দেখলাম ভলিউমের রেশিওটাকেও চুজ করেছো, কিন্তু এটা হয় না। ওয়েট অফ ওয়াটার টু ওয়েট অফ সিমেন্টের রেশিওটাই ওয়াটার সিমেন্ট রেশিও বলে। ওয়াটার সিমেন্ট রেশিও যত কম হবে স্ট্রেংথ তত বাড়বে, আর এটার রেঞ্জটা রাখা হয় 0.4 থেকে 0.6 রাখা হয়ে থাকে। আব্রাম ওয়াটার সিমেন্ট ল কি বলছে, রেশিও ল কি বলছে, রিলেশন একটা দেয়, সেখানে কি বলছে, ওয়াটার সিমেন্ট রেশিও যত বাড়বে স্ট্রেংথ তত কমবে। S equals to A by B to the power x, A এর ভ্যালু 984, 7 to the power x। এটা যদি অঙ্ক দিয়েও থাকে তুমি করতে পারবে না, এই ভ্যালু বের করা তোমার দ্বারা সম্ভব নয়। এবার A আর B হচ্ছে ইম্পেরিক্যাল কনস্ট্যান্ট হয়, A হচ্ছে 984, B হচ্ছে 7, ঠিক আছে। আর x হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও, S হচ্ছে স্ট্রেংথ অফ কংক্রিট। Abraham Water states that the strength of concrete is only depend on water cement ratio provided the mix is workable. অনলি ডিপেন্ড করছে ওয়াটার সিমেন্ট রেশিওর উপর, এতটুকু আব্রাহাম লতে বলেছিল। দেখো জেল স্পেস রেশিও কি বলছে, ভলিউম অফ দ্য হাইড্রেটেড সিমেন্ট পেস্ট ডিভাইডেড বাই ভলিউম অফ হাইড্রেটেড সিমেন্ট আর ভলিউম অফ ক্যাপিলারি পোর্স, এটার হচ্ছে রেশিওটাকে হচ্ছে জেল স্পেস রেশিও বলে। দেখো তার হচ্ছে ফর্মুলা আছে একটা, এটা যদি মনে রাখতে পারো মনে রাখো, ভলিউম অফ জেল আর হচ্ছে পেস অ্যাভেলেবেল, তার হচ্ছে ফর্মুলা। এবারে দেখো আরেকটা ইম্পর্টেন্ট আছে এখানে, পাওয়ারস আর ব্রাউনিওয়ার্ডের যে ফর্মুলা অ্যাকর্ডিং টু তাদের একটা জেল স্পেস ফর্মুলা আছে, S ইকুয়ালস টু 240 x3, এটা মনে রেখো, এটা ইম্পর্টেন্ট। 240 রিপ্রেজেন্ট দ্য ইন্ট্রিনসিক স্ট্রেংথ অফ জেল, আর হচ্ছে x হচ্ছে জেল স্পেস রেশিও, এটা হচ্ছে মনে রাখতে হবে।
তারপরে দেখো ম্যাচুরিটি, ম্যাচুরিটি কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা থেকে ছোট একটা অঙ্কও দিতে পারে। বা ম্যাচুরিটিতে প্লোম্যান যে ডেটাম টেম্পারেচার হয় ওটা -11.7 ডিগ্রি হয়। ম্যাচুরিটি কি বলছে দেখো, প্রোডাক্ট, দুটোর প্রোডাক্ট, টাইম আর টেম্পারেচারের প্রোডাক্ট। এটার কিন্তু সামেশন নিতে হবে, সামেশন নিয়ে বের করতে হবে। অনেক সময় দিয়ে দেয় ডে টাইমে টেম্পারেচার এত, নাইট টাইমে এত, তখন কিন্তু 12 ঘন্টার রেসপেক্টে একটা আলাদা বের করতে হবে ডে এর জন্য, আর একটা কিন্তু 12 ঘন্টার রেসপেক্টে রাতের জন্য বের করতে হবে। দুটোকে অ্যাড করতে হবে। এখানে দেখো একটা এক্সাম্পলও আমি দিয়েছি, 18 ডিগ্রি সি আর 28 ডেজের জন্য ম্যাচুরিটির ভ্যালু কত হবে। এখানে দেখো ডেটাম টেম্পারেচার -11.7, তার মানে আমাকে টেম্পারেচারটা কোনখান থেকে ইনক্রিজ করতে হবে, -11.7 থেকে 18 ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে কতটা ইনক্রিজ হচ্ছে, তাহলে দুটোকে অ্যাড করতে হবে, মাঝের মাইনাসটাকে প্লাস করলে 18 প্লাস এটা -11.7 থেকে ইনক্রিজ করে আমি নিয়ে যাব 18-তে। তার মানে এর মধ্যে গ্যাপটা কত, দুটোকে অ্যাড করলে তবে বেরোবে 18 প্লাস 11.7। দুটোকে অ্যাড করলে যেটা হচ্ছে দেখো সেটা, আর তার সাথে পার আওয়ারে বের করেছি বলে 28 দিনটাকে 24-এর সাথে গুণ করে বের করেছি। এটা কিন্তু মনে রাখতে হবে কি করে ক্যালকুলেট করে। এর হচ্ছে দেখো ডিগ্রি, ডিগ্রি সেন্টিগ্রেড আওয়ার অথবা ডিগ্রি সেন্টিগ্রেড ডেজ ইউনিট, যে ইউনিটে তোমাকে দেবে অপশানে সেই ইউনিটে নিয়ে গিয়ে কিন্তু তোমাকে বের করতে হবে। টাইম আর টেম্পারেচারের প্রোডাক্ট এটা। দেখো কংক্রিটের সেটিং টাইম, কংক্রিটের সেটিং টাইম আর সিমেন্টের সেটিং টাইম কিন্তু সম্পূর্ণ আলাদা। কংক্রিটের সেটিং টাইম আমাদের হচ্ছে পিনেট্রোমিটার থাকে, একটা পিনেট্রোমিটার দিয়ে কিন্তু কংক্রিটের সেটিং টাইম বের করা হয়। ওই পিনেট্রোমিটারে কিন্তু ডায়াগুলো অনেক মানে কম বেশি থাকে, ওই ডায়ার রেসপেক্টে আমাদের পিনেট্রেশন করতে হয়। পিনেট্রেশন করে পিনেট্রেশন রেজিস্ট্যান্স কতটা আসছে সেটা বের করতে হয়, একটা গ্রাফ প্লট করতে হয়। ওই পিনেট্রেশন রেজিস্ট্যান্স যখন 3.5 হবে, সেই টাইমটাকে আমরা টাইমের রেসপেক্টে কংক্রিটটাকে মিক্স করে নেবো। কংক্রিটের যে পেস্টটা বের করব, পেস্টটাকে আমরা পেস্টের মধ্যে পিনেট্রেশনটা করব পিনেট্রোমিটার দিয়ে। যখন কত টাইম পরে পিনেট্রেশন রেজিস্ট্যান্সটা 3.5 আসছে, সেই যে টাইম স্প্যানটা, সেই টাইমটাকে আমরা ইনিশিয়াল সেটিং টাইম বলি। এরপরে দেখো ফাইনাল সেটিং টাইমে পিনেট্রেশন রেজিস্ট্যান্সটা দরকার 27.6। এটা কিন্তু মনে রাখতে হবে যে ইনিশিয়াল সেটিং টাইম কোনটাকে বলছি, ফাইনাল সেটিং টাইম কোনটাকে বলছি, কোশ্চেনে আসতে পারে। সেগ্রিগেশন দেখো, সেগ্রিগেশন কি, সেপারেশন অফ কোর্স এগ্রিগেট ফ্রম দ্য টোটাল কংক্রিট মিক্সটাকে যদি কোর্স এগ্রিগেট সেপারেট হয়ে যায় তখন তাকে সেগ্রিগেশন বলি, এটা সবাই জানি। ব্লিডিং কাকে বলি, যখন আমরা কংক্রিটের সারফেসে ওয়াটারটা বেরিয়ে আসে কংক্রিট থেকে, মুভমেন্ট অফ ওয়াটার টু দ্য সারফেস, তাহলে কি বলি, ব্লিডিং। আর আরেকটা জিনিস মনে রাখবে, ওই কংক্রিটের সারফেসে যদি জলের সাথে সিমেন্টের স্লারিও বেরিয়ে আসে তখন সেটাকে বলে ল্যাটেন্স। ল্যাটেন্সটা দেখবে কংক্রিটের সারফেসে যখন শুকিয়ে যায়, পাবড়ির মতো কংক্রিটটা উঠে যায়, সেটা কিন্তু ল্যাটেন্স। মানে কংক্রিটের ওয়াটারটা, ব্লিডিং এর ওয়াটারের সাথে কিছু সিমেন্টেরও পার্টিকেল, সিমেন্টের পার্টিকেলও উঠে আসে, সিমেন্টের স্লারির মতো কংক্রিটের সারফেসে চলে আসে। ওটা দেখবে ড্রাই হয়ে যাওয়ার পরে ওই সারফেস থেকে দেখবে চোগলার মতো ছেড়ে যায়, একটা থিন লেয়ার পড়ে যায়, বলতে পারো ওইটাকে বলে লেটেন্স। এই প্যারাফিন ওয়াক্স ইজ ইউজড অ্যান অ্যাডমিক্সচার টু কন্ট্রোল দ্য ব্লিডিং। প্যারাফিন ওয়াক্স কন্ট্রোল করা হয় কংক্রিটের ব্লিডিং কমানোর জন্য। তাহলে ব্লিডিং কাকে বলে, সেগ্রিগেশন কাকে বলে, ল্যাটেন্স কাকে বলে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো মেথডস আছে কংক্রিট প্রপোর্শনিং মিক্স করার জন্য, অনেকগুলো মেথড আছে, এয়ার ভয়েড মেথড, ঠিক আছে, আরো কিছু কিছু দেখো মিনিমাম ভয়েড মেথড, ফাইনেস মডিউলাস মেথড। আমি যে কটা ইম্পর্টেন্ট আমি সে কটাই কিন্তু বলবো এখানে। মিনিমাম ভয়েড মেথড, ম্যাক্সিমাম ডেন্সিটি মেথড, ওয়াটার সিমেন্ট রেশিও মেথড আছে, আরবিটারি মেথড আছে। আরবিটারি মেথডটা হচ্ছে নমিনাল মিক্স যেটা, সেটাই, সেই জন্য আমি আর এখানে নিয়ে আসিনি। এবারে প্রপোর্শন, যদি ফাইন এগ্রিগেট টু কোর্স এগ্রিগেটের প্রপোর্শন বলে, এটাকে যদি পি দিয়ে ডিনোট করো তাহলে এক্স মাইনাস জেড বাই জেড মাইনাস ওয়াই হবে। এবারে হচ্ছে যদি এই পিটা বের করো, যদি এবার ফাইন এগ্রিগেট টু টোটাল এগ্রিগেট যদি বের করো পার্সেন্টেজ, সেটা হয়ে যাবে পি বাই 1+p। এবারে প্রথমে পি বার করবে, তারপরে আবার পি 1/p করবে, কতটা করার থেকে ডাইরেক্ট এক্স মাইনাস জেড বাই এক্স মাইনাস ওয়াই করে আর এটার জন্য ফাইন এগ্রিগেট বাই কোর্স এগ্রিগেট হলে এই ফর্মুলাটা হবে,
আর ফাইন এগ্রিগেট বাই টোটাল এগ্রিগেট হলে এই ফর্মুলাটা হবে। এটা কিন্তু কোন ক্ষেত্রে কোনটা বলছে এটাই ধরাটা টাফ, এটা কিন্তু দেখে নেবে কোশ্চেনে কোনটা বলেছে। এবারে মিনিমাম ভয়েডস রেশিওটা দেখো, স্যান্ডের ভলিউমটা ধরা হয়, আমরা কি জানি কোর্স এগ্রিগেটের মধ্যে যেটা ভয়েডস থাকে সেটা স্যান্ড ফিল করে। এবার স্যান্ডের ভলিউমটা দেখো, স্যান্ডের ভলিউম কোর্স এগ্রিগেটের ভলিউমের থেকে 10% বেশি ধরা হয়, আর হচ্ছে সিমেন্টের ভলিউম ফাইন এগ্রিগেটের থেকে 15% বেশি ধরা হয়, এটাই বলা আছে, এটাই এখানে করা আছে। আমরা কি জানি যে কোর্স এগ্রিগেটের মধ্যে যেটা ভয়েড সেটা হচ্ছে স্যান্ড ফিল করে, স্যান্ডের মধ্যে যেটা ভয়েড সেটাকে সিমেন্ট ফিল করে। তা কোর্স এগ্রিগেটের থেকে আমরা ফাইন এগ্রিগেটের ভলিউমটা দেখো, স্যান্ডের ভলিউম হবে কোর্স এগ্রিগেটের থেকে 10% বেশি, মানে 1.1 দিয়ে গুণ করেছি, আর সিমেন্টের ভলিউম হবে স্যান্ডের থেকে 15% বেশি, এটা একটা ইন জেনারেল ধরা হয়। তারপরে দেখো ওয়াটার সিমেন্ট রেশিও মেথড দিয়ে, এটা হচ্ছে এইটা দিয়ে অঙ্ক পড়ে যায় অনেক সময়। 0.3 p প্লাস 0.1 y প্লাস 0.01 z ইকুয়ালস টু ওয়াটার সিমেন্ট রেশিও ইন্টু পি। পি ওয়াই আর জেড এটা দেখতে পারো, পিটা হচ্ছে ওয়েট অফ সিমেন্ট, ওয়াইটা হচ্ছে ওয়েট অফ ফাইন এগ্রিগেট, জেডটা হচ্ছে কোর্স এগ্রিগেট, ওয়েট অফ কোর্স এগ্রিগেট, আর ডব্লিউ বাই সিটা ওয়াটার সিমেন্ট রেশিও। এটা দিয়ে তাহলে তুমি বের করে নিতে পারবে, কোনো একটা যদি ডেটা না দেয় সেখানে তুমি বের করে নিতে পারবে। আর থাম রুল দেখো, থাম রুলে কি বলা হয়েছে, ওয়েট অফ ওয়াটারটা ধরা হয় 28% ওয়েট অফ সিমেন্ট প্লাস 4% ওয়েট অফ টোটাল এগ্রিগেট। এটা কিন্তু এমসিকিউতেও এসছে, আবার আমি দেখি ছোটখাটো অঙ্কও দিয়েছে, এই দুটোই মনে রাখবে। আর যদি 30%-এর রেসপেক্টে সিমেন্টটা দেয় তখন 5% ধরবে টোটাল এগ্রিগেট, আর 28-এর দিলে 4%। এই দুটো মনে রাখতে হবে অবশ্যই। তারপরে দেখো আন্ডার ওয়াটার কংক্রিটিং, আমরা যেটা জলের নিচে কংক্রিট করি তার ডিফারেন্ট মেথড আছে। কপার ড্যাম করি ড্রাই প্র্যাকটিসের জন্য, ট্রিমি মেথড ইউজ করি, ট্রিমি মেথডটা হচ্ছে কনভেনিয়েন্ট, ড্রাই প্র্যাকটিসের জন্য কপার ড্যাম বা ডিওয়াটারিং ক্যাসান ইউজ করে থাকি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর কয়েকটা দেখো IS 456 এর ডেটা আছে, ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও ফর আন্ডার ওয়াটার কংক্রিটিং 0.6 হয়, আর ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট 40 mm ইউজ করি, আর মিনিমাম সিমেন্ট কন্টেন্ট 350 কেজি পার MQ আমাদের ইউজ করতে হবে। দেখো এবারে আছে স্ট্রেংথ অফ কংক্রিট। স্ট্রেংথ অফ কংক্রিটে যেগুলো ফ্যাক্টর সেটা হচ্ছে সাইজ অফ পেসিমেন্ট। সাইজ অফ পেসিমেন্ট যদি আমরা কম করি তাহলে কিন্তু স্ট্রেংথটা বাড়ে। সেটা হচ্ছে কিভাবে বাড়ে দেখো, দেখো 150টা স্ট্যান্ডার্ড ধরি, 150 থেকে যা 100 করে দিয়েছি 5% কিন্তু স্ট্রেংথ বেড়ে গেছে। যা দেখো সাইজ অফ পেসিমেন্ট বাড়াচ্ছি কমতে থাকছে, এটাই হচ্ছে বলেছি এখানে। এজের সাথে কংক্রিটের স্ট্রেংথ সবসময় বাড়ে, সিমেন্ট যদি স্টোর করে রাখো এজের সাথে কমে যায় স্ট্রেংথ, সেটা আমি বলেছি কত পার্সেন্ট কিভাবে কমে। সিমেন্ট উইদিন 3 মান্থের মধ্যে ইউজ করে নিতে হয় সেই জন্য, আর কংক্রিটের কিন্তু এজের সাথে স্ট্রেংথ বাড়তে থাকে। একদিনে কত 16% অ্যাচিভ করে, 3 দিনে 40%, 7 দিনে 67, 65 বলো বা 2/3 বলতে পারো এটা, আর 14 দিনে হচ্ছে 90%, আর 28 দিনে, আমরা 28 দিনের স্ট্যান্ডার্ড ধরি যে পুরো 100% অ্যাচিভ করে গেছে বা 99% ধরি। 90 ডেজে কত 10% বাড়ে, 3 মান্থে 10% বাড়ে, আর 6 মান্থ হলে 15% ধরি, আর যদি 1 বছর হয়ে যায় ধরি 20% স্ট্রেংথ ইনক্রিজ করেছে। তার মানে কি টাইমের সাথে স্ট্রেংথ বাড়তে থাকে। আর কি ময়েশ্চার অফ পেসিমেন্ট, যদি ড্রাই পেসিমেন্ট টেস্ট করি আমরা কিন্তু 10% স্ট্রেংথ বেশি পাই, 10 থেকে 20% স্ট্রেংথ বেশি পাই। রেট অফ লোডিংটাকে বাড়ালে স্ট্রেংথ ইনক্রিজ করে। সিমেন্ট এগ্রিগেট রেশিও, হায়ার সিমেন্ট কন্টেন্ট ইনক্রিজ পেস্ট স্ট্রেংথ, সিমেন্ট কন্টেন্ট বাড়ালে আমরা কিন্তু স্ট্রেংথ বেশি পাবো। অলসো ইনক্রিজ শ্রিঙ্কেজও বাড়বে। প্রপার প্রপোর্শন কিন্তু খুবই দরকার স্ট্রেংথ আর ডুরাবিলিটির জন্য। লার্জার সাইজ এগ্রিগেট প্রোভাইড লার্জার স্ট্রেংথ, লার্জার সাইজ এগ্রিগেট প্রোভাইড লেসার স্ট্রেংথ, হ্যাঁ লেসার সারফেস এরিয়া বাড়বে, ঠিক আছে। সাইজ অফ এগ্রিগেট বাড়লে স্ট্রেংথ কমবে। টাইপ অফ এগ্রিগেট দেখো, স্ট্রং অ্যাঙ্গুলার অ্যান্ড ডেন্স এগ্রিগেট ইমপ্রুভ স্ট্রেংথ অফ কংক্রিট। যদি স্ট্রং অ্যাঙ্গুলার আর ডেন্স এগ্রিগেট ইউজ করো, স্পেসিফিক গ্র্যাভিটি যদি বেশি হয় তাহলে কিন্তু এগ্রিগেট কংক্রিটের স্ট্রেংথটা বেশি হবে। যত এয়ার ভয়েডস কম হবে কংক্রিটের স্ট্রেংথ তত বাড়বে। ডিগ্রি অফ কম্প্যাকশন যত ভালো হবে কংক্রিটের স্ট্রেংথ বাড়বে। দেখো 1% এয়ারের জন্য কংক্রিটের স্ট্রেংথ 5% রিডিউস হয়, এটা আমি আগেই বলেছি। তাহলে এই কয়টা ফ্যাক্টর আছে তুমি দেখে নিও। তারপরে দেখো স্ট্রেংথের যে টেস্ট হয় কংক্রিটের, তার মধ্যে প্রথম হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট হয়। কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টে মনে রাখবে যে যদি 150 mm কিউব হয় তাহলে
এগ্রিগেট সাইজ 20 থেকে বেশি আর 38 বা 40 থেকে কম। আর 100 mm এর কিউব কখন ইউজ করি? যখন এগ্রিগেট সাইজ 20 mm এর থেকে ডাউন এগ্রিগেট ইউজ করব, তখন কিন্তু 100 mm এর কিউব ইউজ করি। এবারে ওখানে লেয়ার 3টে লেয়ারে ফিল করা হয় কিউব মোল্ড। ঠিক আছে, নাম্বার অফ স্ট্রোক দেখো, মিনিমাম 35 লেখা আছে কোডে, এটা 25 কিন্তু নয়, মিনিমাম 35 ফর 150 mm কিউব আর মিনিমাম 25 ফর 100 mm কিউব। এটা হচ্ছে স্ট্রোক ইউজ করা হয়। কিউরিং পিরিয়ড 28 দিন। নাম্বার অফ কাস্টেড কিউব, মিনিমাম একটা স্যাম্পেল মানে 3টে কিউব কাস্টেড করতে হয়। কিউরিং টেম্পারেচার 27 +-2। টেস্টের অ্যাপারেটাস সিটিএম বা ইউটিএম এ আমরা টেস্ট করি। টেস্টিং পিরিয়ড 7 দিন 28 দিনে হয়। লোডিং রেটটা মনে রাখো 140 কেজি সেন্টিমিটার স্কোয়ার পার মিনিট বা 14 নিউটন পার mm স্কোয়ার পার মিনিটও হয়। কম্প্রেসিভ স্ট্রেংথ কি করে বের করি? লোড যেটা থাকে তাকে ক্রস সেকশন এরিয়া দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ বেরোয়। ঠিক আছে, এই কটা জিনিস মনে রাখবে। এরপরে দেখো যে আমরা যে স্যাম্পেল আমরা কাস্টিং করি সেটা কংক্রিটিং এর রেসপেক্টে কটা, মানে 1 থেকে 5 MQ যদি কংক্রিট হয় সেখানে নাম্বার অফ স্যাম্পেল একটা। নাম্বার অফ স্যাম্পেল একটা মানে কিন্তু একটা কিউব না, 3টে কিউব। 6 থেকে 15 MQ এর জন্য 2টো স্যাম্পেল নেব। 16 থেকে 30 MQ এর জন্য 3, 31 থেকে 50 এর জন্য 4। তারপরে প্রতি 50 MQ এর জন্য একটা করে স্যাম্পেল বাড়বে, মানে 51 থেকে 50 হলে 5 হবে। আবার যদি 101 থেকে 150 হয় তাহলে কিন্তু এটা 6 হয়ে যাবে। তখন 50 এর জন্য এভরি 50 এর জন্য একটা করে স্যাম্পেল বাড়বে। এবার কম্প্রেসিভ স্ট্রেন্থ দেখো, যদি কিউবের কম্প্রেসিভ স্ট্রেন্থ আমরা 25% সবসময় সিলিন্ডারের থেকে বেশি ধরি, বেশি আসে 1.25 ইন্টু কম্প্রেসিভ স্ট্রেন্থ অফ সিলিন্ডার। সেরকম অপোজিট 1/1.25 যদি করি 80% হবে। সিলিন্ডারের যদি বের করি তাহলে কিউবের স্ট্রেন্থের 80% হবে, মানে 0.8 হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো টেস্টিং গুলো আমি একটা এতে দিয়ে দিয়েছি। কম্প্রেসিভ স্ট্রেংথের জন্য কম্প্রেশন টেস্ট করি। ফ্লেক্সারাল স্ট্রেংথের জন্য 2 পয়েন্ট বা 3 পয়েন্ট টেস্ট হয়। ফ্লেক্সারাল টেস্টিং মেশিন আছে আলাদা, সেখানে করা হয়। স্প্লিট টেনসাইল স্ট্রেংথের জন্য স্প্লিট টেনসাইল টেস্ট করি। আর ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথের জন্য ডাইরেক্ট টেনশন টেস্ট করা হয়। এখানে দেখো স্পেসিমেন কম্প্রেসিভ স্ট্রেংথের জন্য 150 mm এর কিউব ইউজ করি। ফ্লেক্সারাল স্ট্রেংথে 150, 700 বা 100, 500 হয়। আর স্প্লিটে দেখো 150 mm এর ডায়ামিটার হয় আর 300 mm সিলিন্ডার নিই আমরা স্প্লিট টেনসাইল স্ট্রেংথে। আর ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথে 150, 700 বিম ইউজ করি। এটাও যেমন বিম, এখানেও বিম ইউজ করি। মেশিন সিটিএম ইউটিএম হতে পারে, সিটিএম ইউটিএম এটা ইউটিএম হয়, এটা ইউটিএম হয়। আর রেজাল্ট এটা এফসিকে হলে ফ্লেক্সারাল স্ট্রেংথ কত হয় 0.7 ইন্টু এফসিকে, এটা দিয়ে ইম্পর্টেন্ট। আর ফ্লেক্সারাল স্ট্রেংথের 67% হয় স্প্লিট টেনসাইল স্ট্রেংথ। আর এটা কত হয়? আধা হয়। এই দুটো রেশিও জিজ্ঞাসা করে, এই দুটো রেশিও, এটা অর্ধেক হয়। ঠিক আছে, মনে রাখতে হবে। ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ ফ্লেক্সারাল স্ট্রেংথের অর্ধেক 50%, এটা কোশ্চেনে আছে। ক্রিপটা কি বলছে? ক্রিপ হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ফেনোমেনা। জানো যে অনেক টাইম ধরে যদি কিছু ডেড লোড কোথাও চাপিয়ে রাখি তাহলে যে ডিফরমেশনটা হবে সেটাকে ক্রিপ বলে। এটা কিন্তু ডেড লোডের জন্য হয়, ডেড লোড অথবা পার্মানেন্টলি যদি অ্যাটাচ লোড থাকে তার জন্যই হয়। এটাও পরীক্ষায় পড়ে। ক্রিপ কি লোডের জন্য হয়? এটা ডেড লোডের জন্য হয়, মনে রাখতে হবে। টাইম ডিপেন্ডেন্ট ফেনোমেনা। ঠিক আছে, কি কি ফ্যাক্টরস এফেক্টিং আছে দেখো, এজ অফ লোডিং, হিউমিডিটি হতে পারে, টেম্পারেচার হতে পারে, ওয়াটার সিমেন্ট রেশিও, অ্যাডমিক্সচার, টাইপ অফ কংক্রিট, এন্ট্রেন্ট এয়ার, কিউরিং, এগুলো হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং ক্রিপ। তারপরে দেখো শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজ হচ্ছে ভলিউম চেঞ্জ, ময়েশ্চার লসের জন্য যে ভলিউম চেঞ্জ হয় সেটাকে শ্রিঙ্কেজ বলে। শ্রিঙ্কেজ হলে কিন্তু ইনক্রিজ বন্ড স্ট্রেংথটাকে ইনক্রিজ করে। 10% অফ এগ্রিগেট ডিক্রিজেস দ্য কংক্রিট, দেন শ্রিঙ্কেজ ইনক্রিজ টু জাস্ট ডবল হয়ে যায়। এগ্রিগেট যদি 10% ডিক্রিজ করো, কংক্রিটের কিন্তু শ্রিঙ্কেজ 10% ডবল হয়ে যায়, মানে 20%। যেটা শ্রিঙ্কেজ আসার কথা তার কিন্তু ডবল হয়ে যায়, শ্রিঙ্কেজটা বেড়ে যায় আর কি। 20% না, যতটা শ্রিঙ্কেজ আসতো তার ডবল হয়ে যায়। ফ্যাক্টর এফেক্টিং শ্রিঙ্কেজ কি কি দেখো, মোস্ট এফেক্টিং কিন্তু ওয়াটার বেশি হলে শ্রিঙ্কেজ বেশি হয়। তাহলে যদি অপশানে অনেকগুলো অপশানে যদি সবগুলোই অপশানে থাকে, তাতে যদি বলে মোস্ট এফেক্টিভ কোনটা, সেটা কিন্তু ওয়াটার অপশন চুজ করতে হবে। টাইপ অফ এগ্রিগেট হবে, টাইপ অফ সিমেন্ট হয়, সাইজ অফ এগ্রিগেট হয়, রিলেটিভ হিউমিডিটি আর টেম্পারেচার হয়। এগুলো হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং শ্রিঙ্কেজ। দেখো পারমিয়াবিলিটি অফ কংক্রিট হচ্ছে ইনগ্রেস অফ ওয়াটার, যদি সার্ফেসে ইনগ্রেস অফ ওয়াটারটাকে কিন্তু পারমিয়াবিলিটি বলে। ইটস এবিলিটি টু অ্যালাউ ফ্লুইডস টু পাস থ্রু ইট।
এবার পারমিয়েবিলিটি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? ওয়াটার সিমেন্ট রেশিও যদি লো হয়, পারমিয়াবিলিটি লো হবে। ওয়াটার সিমেন্ট রেশিও যদি লো হয়, তাহলে আমরা কি ডেন্স কংক্রিট পাবো, সেখানে পারমিয়াবিলিটিটা কমে যাবে। ঠিক আছে, মানে পাস ওয়াটার পাস হবে না তা দিয়ে চট করে, সেটা পারমিয়েবল কম হবে। কিউরিংটা কি, যদি ভালো কিউরিং প্রোভাইড করি তাহলে ডেন্সার কংক্রিট পাবো। প্রপার কিউরিং হলে ভালো কংক্রিট পাওয়া যাবে। এজ অফ কংক্রিট, পারমিয়াবিলিটি ডিক্রিজেস উইথ এজ ডিউ টু কন্টিনিউ হাইড্রেশন। হাইড্রেশন কন্টিনিউ চলতে থাকলে পারমিয়াবিলিটি কমতে থাকবে। কম্প্যাকশন, দেখো পোর কম্প্যাকশন লিভ ভয়েডস ইনক্রিজ পারমিয়াবিলিটি। যদি কম্প্যাকশন খারাপ করি, কম ভালো না করি, তাহলে পারমিয়াবিলিটি বেড়ে যাবে। কংক্রিট এগ্রিগেট কোয়ালিটি আর গ্রেডিং, যদি ওয়েল গ্রেডেড অ্যান্ড সাউন্ড এগ্রিগেট ইউজ করি তাহলে পারমিয়াবিলিটি কম হবে। ইউজ অফ মিনারেল অ্যান্ড মিক্সচার, যদি ফ্লাই অ্যাশ, সিলিকা ফিউম, স্ল্যাগ ইউজ করি তাহলে কিন্তু পোর সাইজ অ্যান্ড কানেক্টিভিটি হবে। ফ্লাই অ্যাশের সাইজ দেখো, যদি ফ্লাই অ্যাশ এইসব ইউজ করি তাহলে কিন্তু পারমিয়াবিলিটি আরো কমবে। ক্র্যাকস ইন কংক্রিট, ক্র্যাকস ড্রাস্টিক্যালি ইনক্রিজ পারমিয়াবিলিটি। যদি ক্র্যাকস থাকে কংক্রিটের মধ্যে তাহলে কিন্তু পারমিয়াবিলিটি বেড়ে যাবে। তারপরে দেখো ডুরাবিলিটি অফ কংক্রিট। ডুরাবিলিটি অফ কংক্রিটের হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং ডুরাবিলিটিটা ইম্পর্টেন্ট। পারমিয়েবিলিটি, লোয়ার পারমিয়েবল যদি কংক্রিট হয়, লো পারমিয়েবিলিটি হয়, তাহলে কিন্তু ডুরাবিলিটি ইনক্রিজ হবে। ওয়াটার সিমেন্ট রেশিও কম হলে ডুরাবিলিটি ইনক্রিজ হবে। সিমেন্ট এগ্রিগেট রেশিও, এগ্রিগেট সিমেন্ট রেশিও যদি ইনক্রিজ হয়, ডুরাবিলিটি ইনক্রিজ হবে। ইনক্রিজ, দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট। সিমেন্ট বাই এগ্রিগেট রেশিও ইনক্রিজ করলে ডুরাবিলিটি ইনক্রিজ করবে। আর যদি এগ্রিগেট উল্টোটা যদি বলি, এগ্রিগেট সিমেন্ট রেশিও যদি হয় তাহলে ডিক্রিজ হবে। ইনক্রিজ এগ্রিগেট ওয়াটার সিমেন্ট রেশিও জেনারেলি ডিক্রিজ দ্য ডুরাবিলিটি অফ কংক্রিট। যদি সিমেন্ট এগ্রিগেট রেশিও ইনক্রিজ করি, ডুরাবিলিটি ইনক্রিজ। যদি এগ্রিগেট সিমেন্ট রেশিও বলি, তখন কিন্তু উল্টোটা হবে। কোয়ালিটি অফ মেটেরিয়াল, যদি ভালো কোয়ালিটি ইউজ করি ডুরাবিলিটি হবে। মিক্স ডিজাইন, প্রপার মিক্স ডিজাইন ইউজ করলে ডুরাবেল কংক্রিট পাবো। কম্প্যাকশন প্রপার হলে ডুরাবিলিটি বাড়বে। কিউরিং প্রপার হলে ডুরাবিলিটি বাড়বে। এনভায়রনমেন্টাল এক্সপোজার যদি কম হয়, এনভায়রনমেন্টাল এক্সপোজারের কন্ডিশনে যদি না থাকে, তাহলে কিন্তু ডুরাবিলিটি হবে। মানে সালফেট, ক্লোরাইডস বা ফ্রিজিং থয়িং এর যদি সংস্পর্শে না থাকে, তাহলে কিন্তু ডুরাবেল হবে কংক্রিটটা অনেক বেশি। ইউজ অফ অ্যাডমিক্সার ইউজ করলে ডুরাবিলিটি বাড়ে। শেপ অ্যান্ড সাইজ অফ দ্য মেম্বারের উপর ডিপেন্ড করে। কংক্রিট কভার যদি প্রপার ইউজ করি তাহলে কিন্তু ডুরাবিলিটি বাড়ে। তারপরে দেখো স্ট্রিপিং টাইম। স্ট্রিপিং মানে ফর্ম ওয়ার্ক রিমুভাল টাইম যেটাকে বলে, সেটাকে হচ্ছে স্ট্রিপিং টাইম বলে। এটা কিন্তু দেখো দেখো ফর্ম শ্যাল নট রিলিজ আনটিল দ্য কংক্রিট হ্যাজ অ্যাচিভ এ স্ট্রেংথ অফ অ্যাট লিস্ট টোয়াইস দ্য স্ট্রেস। যদি যেটা স্ট্রেসটা আসছে তার যদি ডবল আমি অ্যাচিভ না করি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফর্ম ওয়ার্ক রিমুভ করা যাবে না। এটা কিন্তু অনেকে পড়ে না, কিন্তু এটা আছে, এটা কোশ্চেনও এসছে। ঠিক আছে, এবারে দেখো আমাদের আগে প্রথমে কি ছিল, শুধু ওপিসি রেসপেক্টে ছিল, এখন সেটা টেবিলটাকে অ্যাবেটমেন্টে ওপিসি আর মিনারেলের রেসপেক্টে দিয়েছে। যে কোনো জিজ্ঞাসা করতে পারে। যদি ভার্টিক্যাল মেম্বার হয় 24 ঘন্টার মধ্যে খুলে দিই আমরা। যদি সফিট হয় স্ল্যাবের, সফিট রিফিক্স প্রপ যদি করি, প্রপটাকে রিফিক্স করে দিই, ফর্মওয়ার্কটাকে খুলে প্রপটাকে আবার রিফিক্স করে দেবো, তাহলে 3 দিনে খুলতে পারি, আর এটা 7 দিন করতে পারি। আর সফিট ফর্মওয়ার্ক টু বিমে যদি করি আবার রিফিক্স প্রপ করি, তাহলে 7 দিন আর 10 দিন। ঠিক আছে, প্রপ টু স্ল্যাব যদি স্প্যান, এটা স্প্যানের উপর ডিপেন্ড করে। আপ টু 4.5 হলে এটা 7 দিন, যদি ব্লেন্ডেড সিমেন্ট ইউজ করি তাহলে সেটা 10 দিন। আর স্প্যান ওভার যদি 4.5 এর থেকে বেশি হয় সেটা 14 দিন, এটাও 14 দিন। এবার প্রপ টু বিম টু আর্চেস, বিম অ্যান্ড আর্চের ক্ষেত্রে কি হয়, স্প্যান যদি আপ টু 6 মিটার হয় সেখানে 14 দিন, আর যদি স্প্যান ওভার 6 মিটার হয় 21 দিন। তাহলে কি বিমের জন্য 14-21 দিন মনে রাখতে হবে, স্ল্যাবের জন্য 14 দিন 7 দিন 14 দিন। আবার এটা কিন্তু 7 দিনের জায়গায় এটা আবার 10 দিন হয়। এটা কিন্তু টেবিলটা মনে রাখতে হবে অবশ্যই। তারপরে দেখো টার্গেট স্ট্রেংথ আমরা কি করে বের করি। টার্গেট মিন স্ট্রেংথ এফসিএম, সেটা হচ্ছে এফসিকে যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথের সাথে 1.65 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা করলে বেরিয়ে যায় যোগ করলে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলাটা মনে রাখো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুগুলোও কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কোন গ্রেডের জন্য কত হয় সেটা আমি নিচে দিয়ে দিয়েছি। 10 থেকে 15 যদি গ্রেড হয় কংক্রিট, M10 to M15, তাহলে অ্যাজিউম করে নেওয়া হয় 3.5 নিউটন পার mm স্কোয়ার। 20 to 25 এর জন্য 4, 30 to 60 এর জন্য 5, 65 to 80 এর জন্য হয় 6।
এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখো, এই টেবিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক্সপোজার কন্ডিশনের রেসপেক্টে পিসিসি বা আরসিসিতে মিনিমাম সিমেন্ট কন্টেন্ট কতটা হয় বা ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও কতটা রাখতে পারবো, এটা কিন্তু একটা টেবিল। দেখো, মাইল্ড এক্সপোজার হলে পিসিসি মিনিমাম সিমেন্ট কন্টেন্ট 220, ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও 0.6। আর ওটা যদি আরসিসি হয়, আরসিসিতে কত, M20 মিনিমাম গ্রেড অফ কংক্রিট, আর হচ্ছে 300 কেজি পার এমকিউ মিনিমাম সিমেন্ট কন্টেন্ট, আর 0.55 হচ্ছে ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও। যদি মডারেট কন্ডিশন হয়, M15 মিনিমাম গ্রেড অফ কংক্রিট ফর পিসিসি। এটা পিসিসি, এটা আরসিসি, এটা হচ্ছে দুটো সাইড ভাগ করে নিয়ে দেখতে হবে। এটা হয় 240, এটা 0.6, এটা কিন্তু M25 হয়ে যায় মডারেটের জন্য। এটা 300, এটা 0.5। এরকম করে দেখে নিও যে মাইল্ড মডারেট, আমাদের 5টা এক্সপোজার কন্ডিশন আছে, মাইল্ড মডারেট সিভিয়ার ভেরি সিভিয়ার এক্সট্রিম। এটার জন্য কিন্তু কত কত মিনিমাম সিমেন্ট কন্টেন্ট, মিনিমাম গ্রেড অফ কংক্রিট, ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও, এটা কিন্তু মনে রাখতে হবে, যে করেই হোক মুখস্থ করতে হবে। একটা জিনিস শুধু দেখে নিও, এটা 0.55 থেকে 0.4, এটাই জেনারেলি হয়, 0.4 থেকে শুরু, এটা মনে রাখবে। আর এখানে মনে রাখবে 0.4 থেকে 0.6 হয়। আর মিনিমাম গ্রেড অফ কংক্রিট তোমরা জানো, আরসিসির ক্ষেত্রে M20, এটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে 20 থেকে 40 যদি মনে রাখো। আর এখানে 0.55 থেকে 0.40, 0.45টা দুবার আছে, এটা মনে রাখতে হবে। আর এখানে 300টা দুবার আছে, এইভাবে মনে রাখতে হবে। তারপরে দেখো, অ্যাটমসফেরিক যে এক্সপোজার কন্ডিশন আমাদের, তার রেসপেক্টে মিনিমাম নমিনাল কভার কত কত হয় সেটা হচ্ছে দেখো। এবার মাইল্ড কন্ডিশন কখন বলে, যখন কংক্রিট সারফেসটা প্রোটেক্টেড এগেনস্ট ওয়েদার হবে, ওয়েদারে যখন এক্সপোজ থাকে না, তখন সেটাকে বলে মাইল্ড কন্ডিশন। সেখানে মিনিমাম নমিনাল কভার হয় 20 mm। মডারেট কখন হয়, যেখানে এক্সপোজ টু কন্ডেনসেশন অ্যান্ড রেনে যেখানে এক্সপোজ থাকে, কন্ট্যাক্ট টু নন এগ্রেসিভ সয়েল, কোনো অ্যাগ্রেসিভ সয়েল থাকে না তার এক্সপোজারে থাকে, বা গ্রাউন্ড ওয়াটারের এক্সপোজারে থাকে, শেল্টার ফ্রম সিভিয়ার রেন অর ফ্রিজিং ফয়েলস রেন, ঠিক আছে, সেই সব কন্ডিশন হলে 30 mm হয়। সিভিয়ার কখন হয়, যখন অল্টারনেট ওয়েল ওয়েটিং আর ড্রাইং কন্ডিশন হয়, তখন কিন্তু এটা ওয়েটিং হবে। ওয়েটিং আর ড্রাইং কন্ডিশনে 45 mm হয়। এক্সপোজ টু সিভিয়ার রেন অথবা অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং প্রসেস, তাতে কিন্তু 45 mm হয়, এটা ইম্পর্টেন্ট। ফ্রিজিং আর থয়িং কন্ডিশনে হলে ভেরি ভেরি সিভিয়ার হয়, বা এক্সপোজ টু সি ওয়াটার স্প্রে, সেখানে হচ্ছে 50 mm হয়। আর টাইডাল জোন মানে এক্সট্রিম হয়, সেখানে হচ্ছে 75 mm হয়। এই কয়েকটা জিনিস কিন্তু, এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, এটাও মনে রাখতে হবে। কারণ এক্সপোজার কন্ডিশনের রেসপেক্টে কভার কত হয় সেটাও জিজ্ঞাসা করে, অথবা বলে দিতে পারে ধরো অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং কন্ডিশন আছে, সেখানে মিনিমাম নমিনাল কভার কত হবে, তখন সেটা তোমাকে মনে করতে হবে যেটা সিভিয়ার কন্ডিশন, এটা হচ্ছে 45 হবে। এইভাবে কিন্তু কোশ্চেন আসে। বা এক্সপোজ টু সি ওয়াটার স্প্রে, এটা খুব আসে, সি ওয়াটার স্প্রে এক্সপোজ হলে ভেরি সিভিয়ার কন্ডিশন, তার জন্য আমার 50 হবে নমিনাল কভার, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো, এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপ, এখানে এই লিঙ্কগুলোকে তোমরা ফলো করতে পারো, গ্রুপে গিয়ে ফলো করে নিতে পারো। আমাদের এমএসসির জন্য একটা পার্টিকুলার গ্রুপ করা হয়েছে, সেখানে তোমরা আসতে পারো। সেখানে তোমাদের ডেলি বেসিসে কিছু কুইজ, কিছু এমসিকিউ কোশ্চেনের পিডিএফ এইসব দিতে থাকি আমি প্রতিদিন ডেলি বেসিসে, তো ভিডিও আসছেই। সবাই কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমরাও একটা মোটিভেশন পাবো আগে আরো ভিডিও তোমাদের প্রোভাইড করার জন্য। চলো, আজকে এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে, অন্য লেকচার নিয়ে আসবো। 1.5 ঘন্টার মধ্যে মোটামুটি তোমাদের পুরো কংক্রিট এবং IS 456 থেকে যে ইম্পর্টেন্ট টেবিল বা ডেটা, পুরোটা কভার করা হয়েছে। অবশ্যই তোমরা এটাকে দেখো ভালো করে, লাস্ট টাইম রিভিশনের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল।